হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আমাকে সবাই স্পষ্ট শুনতে পাচ্ছেন। তো চলেন ক্লাস শুরু করি। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ, সবকিছু ভালোই যাচ্ছে। একটা কোশ্চেন করে ফেলবো হ্যাঁ, ছোট্ট করে। বলেন বলেন বলেন, সমস্যা নেই। ভাইকে শুনছিলেন ব্যাংকের ডলার রেট? না ভাই, আমি একদম ভুলে গেছি। এই আপনি আবার বললেন, আচ্ছা। আমার মনে পড়ছে। ও আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আপনি কি ওই একটা ব্যাংকে ভাই কি আজ করলেন? ডলার রেট কত? ডলার রেট নিয়ে আমাদের ঝামেলা নেই। আমাদের মূল ঝামেলা হলো ওই চার্জ নিয়ে আর কি। রাইট। ডলার রেট তো ওই সব আমি টাকা ভাইয়া, 1-2 টাকার এদিক সেদিক হবে। আমি ভাই ডলার ব্যাংকের রেট হলো একটা 122 টাকা করে কিনা রেট, আর হলো সেল রেট হলো 121 টাকা করে। ওই তো 21-22 এরকমই হবে। আর হলো এটার আবার ট্যাক্স কাটে, ভ্যাট ট্যাক্স হলো 15%। ভাই এটা আমি এই যে বুস্টিং এর ওখানে আছে তো, আমার পেজে প্রায় বুস্টিং করা লাগে, এই যে অনেক কাটে। এইটাই হলো আমাদের সেদিনের মূল ছিল, আলোচ্য বিষয় ছিল, বুঝতে পারছেন? এস এম মাহমুদ ভাই বলতেছেন যে উনি যে ব্যাংক জি থেকে করে ইউসিবি, ওখানে নাকি 3 থেকে 5% মতো কাটে, তাই না? সরি, 2 থেকে 3% মতো দুই থেকে কাটে। 3%, রাইট। হ্যাঁ, আমি এটার একটা স্টেটমেন্ট নিয়েছি, ব্যাংকের একটা স্টেটমেন্ট কপিও নিছি। আমরা সবাই জানি যে 15%। এখন যদি এটা হয় তাহলে তো আমাদের জন্য খুবই ভালো। এটা তো আমি আগের দিনই বললাম আর কি। যাই জি। হোক, কোনো সমস্যা নেই। তো এটা আমাদের একটা ইস্যু ছিল। তো যদি সেটা হয় তাহলে তো ভালোই হবে। কারণ আমার তো ওই বাংলাদেশে কোনো ব্যাংক দিয়ে তো ট্রানজেকশন করা হয় না লাস্ট প্রায় 1.5-2 বছর ধরে। মানে বিদেশের কার্ড দিয়ে করা হয়, তো এই কারণে আমার আইডিয়াটা নেই আর কি। ঠিক আছে, তারপর আমি দেখি আমার একটা ভাই ব্যাংকে জব করে, ব্র্যাক ব্যাংকে। ওনাকে কল দিব আর ওটা ছিল না, খেয়াল ছিল না আর কি। ওকে, কোনো ভাই সমস্যা আমি নেই। একটু বলি, একটু ইনফরমেশন আপনাকে দিই, ডোন্ট মাইন্ড। আমি আছি ব্র্যাক ব্যাংকের হেড অফিসে আছি গুলশানে। আমি এক্সপোর্টে ইম্পোর্টে আছি আর কি, আচ্ছা, ডলার নিয়ে রেগুলার বেসিসে কাজ করি। তো আমি ডলারের আপডেট প্রতিদিন এটা জানি। তো আজকে ডলার 121 টাকা করে চলে গেছে, আর হলো কি আপনি বেচা রেট ছিল 122 টাকা করে। এর মধ্যে 15% ভ্যাট হয় আপনাদের হলো নর্মালি বুস্টিং এর ক্ষেত্রে। আর জিনিসটা হলো এটা তো বাংলাদেশের রেগুলেশনের মধ্যে পড়ে, এটা আপনার হলো বাংলাদেশের রেগুলেশন ছাড়া কিভাবে কাটে এটা আমি জানি না। এটা প্রতিদিন আগে বাংলাদেশে একটা বিষয় ছিল। এটা তো মানে বাংলাদেশ ব্যাংক থেকে এই ভ্যাটটা আরোপ করা। নির্ধারিত করা, হ্যাঁ হ্যাঁ ভাই। এইটা কেউ এইটার বাইরে যেতে পারবে না। এখন ইউসিবি ব্যাংক কেমনে এটার বাইরে যায় আই ডোন্ট নো। ইউসিবি ব্যাংক তো আমাদের দেশেরই ব্যাংক, তাই না? ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। তো আমি যতটুকু জানি এবং আমার এক্সপিরিয়েন্স এটাই বলে, ইবিএল থেকে আমি কাজ করেছি, ইবিএল থেকে আমার 50% কাটতো। তারপরে আপনার সিটি ব্যাংকেও কাজ করেছি, 15% কাটছে। ব্র্যাকেও আমি পেমেন্ট করেছি। আমার ব্র্যাক ব্যাংকের কার্ড আপনার যাত্রাবাড়ি ব্রাঞ্চ থেকে, সিটিও যাত্রাবাড়ি থেকে, ইবিএল হলো মতিঝিল থেকে। তো সব জায়গায় 50% কাটতো। এখন মাহমুদ ভাই বললো যে ওনার নাকি এরকম কাটে। তো ভাই ওটা হতে পারে 2% চার্জ হতে পারে, যে চার্জ কাটতেছে ব্যাংক। আর ওর ট্যাক্সটা এখনো হয়তো বা শো রিফ্লেক্ট করে না তারটায়। সে আলটিমেটলি দেখতে পারবে স্টেটমেন্ট নামাইলে যে তার রিফ্লেকশনে কত কাটে। হ্যাঁ, যেমন আমি তো ভাইয়া, এস এম জি। মাহমুদ ভাই, আপনি আপনার মান্থলি হুম। স্টেটমেন্ট একটা নিয়ে ইয়া করেন, নামায়েন। এইটা এটা আমি লাস্ট 6 মান্থের একটা স্টেটমেন্ট নিয়েছি। ওইটা একটু আপনি প্লাস আর মাইনাস করে এখানে দেখেন ভাইয়া। জি ক্রেডিট ডেবিটটা জি মানে হুম, মিলিয়ে দেখি জি, যে ক্রেডিট আর ডেবিট কেমন যাচ্ছে আর কি। ঠিক আছে, এগুলো প্রতিটা সিঙ্গেল ট্রানজাকশনের আমি হিসাব করছি যে কত ডলারে কত করে জি। তাও দেখতেছেন যে বলুন। ওখানে কোনো ওই যে 15% না না, এটা ব্যাপার এটা নাই। দেখছি 24.25, 124-25 এর ভিতরেই আছে ওকে অ্যাভারেজ। ওকে, হতে পারে। যাই হোক, বাদ দেই আমরা এই টপিক। জি যদি হয় তাহলে খুবই ভালো। ওকে, ঠিক আছে। তো চলেন আমরা এখন চলে যাচ্ছি আহ, যদি এটা হয় ভাই, তাহলে তো এটা আমাদের জন্য এবং ফিউচার যত আপনার ডিজিটাল মার্কেট আছে সবার জন্যই ভালো। বাট যেটা জি ভাই, আমি আমি প্রায় 12টা কাট করছি এই ইউসিবিতে। রিসেন্টলি করা হয়েছে আমার বন্ধু বান্ধবের সবারই। তো আচ্ছা আচ্ছা এখানে 2টা কার্ড ইউজ হচ্ছে দীর্ঘদিন ধরে। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাদের টোটাল জি ক্লাস 5টা হয়েছে, তাই না? জি ওকে, আজকে 6 নাম্বার ক্লাস আমাদের। ক্লাস 06।
হ্যালো ভাই, একটা ইনফরমেশন আপনার সাথে শেয়ার করতে যাচ্ছিলাম। ভাই আমি অনেকগুলো ক্লাস মিস করেছি আর কি, আমি ক্লাস করতে পারিনি। প্রথম 2টা ক্লাস করার পর লাস্টের এই পর্যন্ত ক্লাসগুলো সব মিস করা হয়েছে। আমি আবার ক্লাস শুরু করলাম, আমি আপনার এগুলো গ্যাপ পড়ে গেছে। যদি আমার কোনো গাইডেন্স লাগে একটু কাইন্ডলি আপনাকে আমি পার্সোনালি নক দিব, না আমাকে একটু গাইড করে। ওকে, সমস্যা নেই। আপনি আগে ক্লাস 3টার রেকর্ডিংগুলো দেখেন, তারপর যদি গাইডেন্স প্রয়োজন হয় সেটা আমরা অবশ্যই দিব, সমস্যা নেই। ওকে ভাই, ধন্যবাদ। ওকে, তাহলে আমরা আমাদের 4 নাম্বার ক্লাসও হয়েছে, 5 নাম্বার হয়েছে, আজকে আমরা 6 নাম্বার ক্লাসে যাব। 6 নাম্বার ক্লাসটা আবার হয়ে যাচ্ছে পুরোপুরি প্র্যাকটিক্যাল। তো আমরা এই কারণে 6 নাম্বার ক্লাস, 7 নাম্বার ক্লাস, 2টা ক্লাসকে আমরা স্কিপ করব না। 7 নাম্বার ক্লাসটা আমরা স্কিপ না করি, কারণ 6 নাম্বার ক্লাস 7 নাম্বার ক্লাস দুইটি আবার হয়ে যাবে একেবারে পুরোটা একেবারে থিওরি বেস, বুঝতে পেরেছেন? তো এই কারণে যেহেতু আমাদের 7 নাম্বার ক্লাসটা কিছুটা ইন্টারেস্টিং এবং থিওরি এবং প্র্যাকটিক্যালের একটা মিক্সিং আছে, তো এই কারণে আমরা এই কাজটা করব যে ইনস্টাগ্রাম মার্কেটিং এর এই পর্যন্ত ক্লাসটা হলো আমাদের থিওরি, সরি প্র্যাকটিক্যাল, আর এই সোয়াট অ্যানালাইসিস থেকে শুরু করে মার্কেটিং জার্গান এগুলো হলো আমাদের থিওরি। তো 7 নাম্বার ক্লাসটা আমরা আগে নিই, ঠিক আছে? 7 নাম্বার নেওয়ার পরে আমরা 6 নেই, তাহলে আপনাদের জন্য এই 6 নাম্বার ক্লাসটা বুঝতে ইজি হবে। হ্যাঁ, আমি চেষ্টা করব যে এটাকে একটু চেঞ্জ করে আপনাদেরকে দেওয়ার, কারণ এটা আমার মন মতো হয়নি আর কি। হ্যাঁ, আমার কাছে এগুলো একটু আমি যেভাবে ক্লাস নিচ্ছি এইভাবে করে ক্লাসটাকে রিপ্রেজেন্ট করলে ভালো হতো আর কি, তাহলে আপনাদের জন্য বুঝতে ইজি হতো। কারণ একসাথে সব থিওরি, একসাথে সব প্র্যাকটিক্যাল হলে আপনাদের দেখা যাবে আপনারা মনোযোগ দিতে পারবেন না। তো থিওরি প্র্যাকটিক্যাল এইভাবে করে যদি আমরা আগাই, তাহলে দেখা যাবে আপনারা খুব সুন্দরভাবে মনোযোগ দিতে পারবেন, ঠিক আছে? আর না হলে একঘেয়েমি চলে আসবে। তো আমাদের 5টা ক্লাস হয়েছে, আমরা এই 7 নাম্বার ক্লাসটাকে আমরা 6 নাম্বার ক্লাস ধরবো। তার মধ্যে আমাদের যে হেডলাইন ক্লাস সেটা হলো ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। ইনস্টাগ্রাম মার্কেটিং অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি। তো ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে আমরা কথা বলবো। তো ইনস্টাগ্রাম আমাদের একটা বহুল আলোচিত, সমালোচিত বলতে পারেন এক অর্থে। তো এরকম একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মে মূল উদ্দেশ্য ছিল ফটো শেয়ারিং করা। ইনস্টাগ্রামের কিন্তু মূল উদ্দেশ্য ফেসবুকের মতো এত বৃহৎ না। ফেসবুকে কিন্তু অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, অনেকগুলো মিডিয়া প্ল্যাটফর্ম, অনেকগুলো চ্যানেল আছে। বাট ইনস্টাগ্রামে কিন্তু আপনার চ্যানেল প্রথমত ছিল একটাই, শুধুমাত্র ফটো শেয়ারিং হবে এখানে। তারপরে আসলো যে এখানে রিল আপলোড করা যাবে, শর্ট ভিডিও যেটাকে আমরা বলি, ভার্টিক্যাল ভিডিও। তারপরে আসলো যে এখানে মোটামুটি আপনি 10-15 সেকেন্ডেরও ভিডিও, সরি 10-15 মিনিটেরও আপনি ভিডিও করতে পারবেন। তো ইনস্টাগ্রামটা পপুলার হয়েছে কখন জানেন? ইনস্টাগ্রাম পপুলার হয়েছে আপনার যখন থেকে আমার একটা মিরো ছিল, ওই মিরোটা, আচ্ছা যাই হোক, ইনস্টাগ্রামটা আপনার পপুলার হওয়া শুরু করেছে যখন থেকে মানুষ এরকম হরাইজন্টাল ভিডিও থেকে মুভ হয়ে অথবা শিফট হয়ে ভার্টিক্যাল ভিডিওর যুগে চলে আসছে, ঠিক আছে? আমরা কি এখন এই ধরনের ভিডিও বেশি দেখি নাকি এই ধরনের ভিডিও বেশি দেখি? কোনটাতে আমরা বেশি টাইম স্পেন্ড করি, এক নাকি দুই? একটু বলেন কাইন্ডলি আপনারা। 2 নাম্বারটা। আমরা সবাই এই ধরনের ভিডিওতে বেশি মনোযোগী হয়ে গেছি, তাই না, আগের তুলনায়। তো এই কারণে ইনস্টাগ্রামের এই অ্যাকাউন্টগুলো, অথবা ইনস্টাগ্রাম বলেন, টিকটক বলেন, স্ন্যাপচ্যাট বলেন, ঠিক আছে, যে ভার্টিক্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করে তাদের ক্ষেত্রে এই প্ল্যাটফর্মগুলো অনেক বেশি মানুষের কাছে পরিচিত হওয়া শুরু করছে এবং অনেক বেশি মানুষের অ্যাকসেপ্টেন্স পাওয়া শুরু করেছে। আর এই কারণে ইনস্টাগ্রাম মার্কেটিংটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ইনস্টাগ্রামে মূলত আপনার 2 ধরনের অ্যাকাউন্ট থাকে। ইনস্টাগ্রামে আপনি আইজি বলা হয় এটাকে, হ্যাঁ, ইনস্টাগ্রামে আইজি, তারপর আই গেসও বোঝানো হয়, আই গেসেও আপনি আইজি
শর্ট ফর্মে লেখে আর কি, বাট আমরা আইজি দিয়ে ইনস্টাগ্রাম বুঝি। ওকে, আইজি দিয়ে আমরা ইনস্টাগ্রাম বুঝি। ইনস্টাগ্রামের একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হলো আপনার বিজনেস অ্যাকাউন্ট অথবা ক্রিয়েটর প্রোফাইল অথবা বিজনেস প্রোফাইল, হ্যাঁ, প্রফেশনাল প্রোফাইল আর কি। একটা পার্সোনাল, একটা বিজনেস, ঠিক আছে। পার্সোনাল প্রোফাইল যেরকম ভাবে আমরা আমাদের ফেসবুকের একটা পার্সোনাল প্রোফাইল মেনটেন করি, ঠিক সিমিলার। আর বিজনেস প্রোফাইল হলো আমরা যেভাবে করে পেজ তৈরি করি, পেজ ঠিক একই রকম। বাট ইনস্টাগ্রামে আলাদা করে পেজ ক্রিয়েট করা যায় না, আপনাকে ওই প্রোফাইলটাকে পেজে রূপান্তর করতে হয়। প্রোফাইলটাকে কি করতে হয়, পেজে রূপান্তর করতে হয়। আলাদা করে যেরকম ভাবে আমরা ফেসবুকে পেজ ক্রিয়েট করতে পারি ওই রকম কোনো ব্যবস্থা নেই, ঠিক আছে। আলাদা করে যে আমরা যেরকম ভাবে ফেসবুকে পেজ ক্রিয়েট করি ওইভাবে কোনো এখানে ব্যবস্থা নেই, বাট আপনি আলাদা একটা প্রোফাইল ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। মানে আলাদা প্রোফাইল বলতে ওই প্রোফাইলটাকে শিফট করতে পারবেন, সুইচ করতে পারবেন। এখন আসেন, চলেন আমরা যদি ইনস্টাগ্রামে যাই, আপনাদের জন্য একটা শিট বানাতে হবে। শিটটা এখনই বানায় ফেলি, বাট এখন দিব না, দিব পরে। হিরো কপি করতেছি, কপি হচ্ছে না কেন? এখন হয়েছে। আচ্ছা, আপনাদেরকে এখনই দিয়ে দিই, আপনারা সবাই এখনই পূরণ করে ফেলেন। দেখতে পাচ্ছি অনলি 73 জন যুক্ত হয়েছে, বাকি এখন অনেকেই যুক্ত হননি। ভাইয়া 11 ফ্রিজ হয়ে গেছে, স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে। স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে না? জি না ভাইয়া। স্কুল ফ্রিজ হয়নি, ঠিক আছে ভাই। না, আমার তো দেখতেছি স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে, মেক অ্যাজ কপি অফ দি দেখাইতেছে। আচ্ছা আমি বেরিয়ে ঢুকি। না না, স্ক্রিন ফ্রিজ হয়নি, স্ক্রিন তো ঠিক আছে। জি আমরা স্ক্রিন কি দেখতে ফ্রিজ পাচ্ছি। হয়েছে? না, স্ক্রিন তো ফ্রিজ হয়নি। ওকে, তো আমি আপনাদের এখানে অ্যাটেন্ডেন্স লিংকটা দিয়ে দিয়েছি, আপনারা সবাই অ্যাটেন্ডেন্স লিংকটা পূরণ করে ফেলবেন, ঠিক আছে। ভাইয়া জি আপু বলেন। আমি লাস্ট ক্লাসের অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করতে ভুলে গেছি, এটা এখন কি করব? এখন কিছু করার নেই, ওটা বাদ। আপনাকে নেক্সট ক্লাসগুলো যেন মিস না হয়, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, তো আমরা যেখানে চলে যাই, আমরা এখন ছিলাম হলো আমাদের ইনস্টাগ্রামে। আপনারা একেবারে সিম্পল, আপনাদের আমি এখানে বিশেষ করে মোটামুটি সবারই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে। তারপর যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট না থাকে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট ফেসবুকের যেই অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো এটা কোনো বড় কোনো ব্যাপার না, ঠিক আছে।
আপনার একাধিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখানে ব্যবহার করতে পারবেন। এখানে সুইচ করে আপনি এখানে জাস্ট আপনার ইমেইল, ফোন নাম্বার অথবা পাসওয়ার্ড, ইউজার নেমটা দিবেন, পাসওয়ার্ডটা এখানে দিবেন, দেন লগ ইন করবেন। লগ ইন করলে আপনি আপনার প্রবেশ করতে পারবেন। আমার এখন যেই অ্যাকাউন্টটা আছে, তো সেভ ইনফরমেশন দিয়ে দিই, তাহলে এটা সেভ থাকবে। সেটা হলো আমার একটা প্রফেশনাল অ্যাকাউন্ট, সেটা আমার একটা প্রফেশনাল একটা বিজনেস অ্যাকাউন্ট, রকটেক আইটি নামে এটার নাম লিস্ট করা আছে, ঠিক আছে। তো এখানে কিওয়ার্ড এভরিওয়্যারটা অ্যাক্টিভ করা, কিওয়ার্ড এভরিওয়্যারটা আমি অফ করে দিব, তাহলে আর এইটুকু আসবে না। দেখতে পাচ্ছেন এখানে অনেক পোস্ট করা হয়েছে, যেগুলো আমার যারা এমপ্লয়িরা আছে তারা করেছে, বাট এগুলো অনেক বেশি ভালো কোনো কিছু হয়নি, এটা আমি জানি। বাট এইটা মূল ব্যাপার না, মূল ব্যাপার হলো আমরা এখন এডিট প্রোফাইলে যাব। ক্রিয়েট করা কিছুই না ভাই, ক্রিয়েট করা জাস্ট হলো আপনি আপনার নাম, আপনার ফোন নাম্বার, আপনার ইমেল দিবেন, দেন আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট করার পরে হলো ব্যাপার, ক্রিয়েট করার পরে আপনাকে এখানে চেঞ্জ ফটো, আপনি আপনার ফটোটাকে চেঞ্জ করতে পারবেন। আপনার যদি ওয়েবসাইট থাকে সেটা এখানে আপনি শেয়ার করতে পারবেন। বায়ো দিবেন, যেটাকে বলা হয় আপনার বায়ো অথবা আপনার ইন্ট্রো, ঠিক আছে। ভাই আপনার প্রোফাইল মানে স্ক্রিন মনে ফ্রিজ হয়েছে। আবার ফ্রিজ হয়েছে? আচ্ছা ওয়েট দেখি। জি ফ্রিজ হয়ে গেছে এবার। ওকে, আচ্ছা আমি লাস্ট ক্লাস নিলাম, ইভেন আমি যে এতগুলো ক্লাস নেই, প্রায় প্রতি সপ্তাহে আমার 4 থেকে 5টা ব্যাচ থাকে, কোনো ব্যাচেই আমার অ্যাকাউন্ট ফ্রিজ হয় না, লিটারেলি কোনো ব্যাচই হয় না। এটা আগে হইতো, আগে কয়েকটা ব্যাচে হয়েছিল, আবার আপনাদের ব্যাচে হচ্ছে, আই ডোন্ট নো এটা কেন। রিসেন্টলি কোনো ব্যাচই হচ্ছে না, লাস্ট উইকও হয় না, এই উইকও হচ্ছে না, আপনাদের ব্যাচটা বাদে, জানি না কেন হচ্ছে এরকম। আর আমাদের ক্লাস লিংকটা কি চেঞ্জ করে দেখতে পারবে? ক্লাস দেখা যেতে পারে, আচ্ছা ঠিক আছে, আমি সেটা দেখবো। হ্যাঁ, নেক্সট ক্লাস থেকে আমি ওই আপনার ওই একই পোস্টেই পাবেন, আমি যে ওই পোস্টে লিংক এডিট করে দিব, ঠিক আছে। ওকে, এখন ঠিক আছে, বায়ো দিয়ে দিবেন এখানে, জি দেন এখানে হলো জেন্ডার দেওয়া, প্রেফার নট টু সে, কারণ হলো এটা যেহেতু একটা বিজনেস অ্যাকাউন্ট, তো বিজনেস অ্যাকাউন্ট তো আর মেল ফিমেল হয় না, তাই না। তো এই কারণে আমি এটা দেইনি। তো এখানে সবকিছু আছে, দেন শো অ্যাকাউন্ট সাজেশনাল প্রোফাইল, ঠিক আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল অ্যাকাউন্ট, আমি যদি ক্লিক করি, এখানে আমার ক্যাটাগরি দেওয়া আছে। ক্যাটাগরিটা কি আমার ডিসপ্লেতে এটা লেভেল হিসেবে থাকবে কিনা? হ্যাঁ থাকবে। নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার, ইমেল, হাউ গুড ইউ লাইক টু বি রিচ, কল দিয়ে আপনি আমার সাথে রিচ করতে পারবেন। ডিসপ্লে কন্ট্যাক্ট থাকবে, হ্যাঁ ঠিক আছে। দেন বিজনেস টুলস অর কন্ট্রোল, দেখেন এখানে সুইচ টু ক্রিয়েটর, আমি কি আমার এই প্রোফাইলটাকে ক্রিয়েটরে সুইচ করব নাকি না, পার্সোনালে সুইচ করব না। এখানে 3 ধরনের অ্যাকাউন্টকে ডেসক্রাইব করছে, যার মধ্যে আপনি 2টা ক্যাটাগরি হিসেবে আপনি চিন্তা করতে পারেন। একটা ক্যাটাগরি হলো পার্সোনাল অ্যাকাউন্ট, যেটা প্রত্যেকটা মানুষেরই থাকে অথবা থাকতে পারে, আর একটা হলো ক্রিয়েটর আর বিজনেস, দুইটাকে আপনি এক স্যার কিছুই দেখা যায় না তো স্যার। এখন দেখতে পাচ্ছেন না? এখন ঠিক আছে, আমার স্ক্রিন তো ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, একটা হলো ক্রিয়েটর অ্যাকাউন্ট আর একটা হলো পার্সোনাল অ্যাকাউন্ট, ঠিক আছে। দেন এখানে আপনার আছে অ্যাকাউন্ট প্রাইভেসি, ক্লোজ ফ্রেন্ড, এই ব্যাপারগুলো তো আপনারা ফেসবুকের মধ্যে দেখে থাকেন। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম যেহেতু একই প্ল্যাটফর্ম অথবা একই মালিকানা কোম্পানির প্ল্যাটফর্ম, তো আপনি দুইটাকে একত্রভাবে ইউজ করতে পারেন। দেন এখানে দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এখানে দেখতে পাচ্ছেন আমি আমার যদি কোনো নাম অথবা ফোন নাম্বার, প্রোফাইল পিকচার, ইউজার নেম, এই জিনিসগুলো চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে চেঞ্জ করতে পারবো।
অ্যাড অ্যাকাউন্ট, আমি যদি আরো আরো কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, ফেসবুক অ্যাকাউন্ট, মেটা অ্যাকাউন্ট, তাহলে আমি এখান থেকে অ্যাড করতে পারবো। ঠিক আছে, এখন আসেন আপনাদেরকে একটা বিষয় দেখায়, সেটা হলো কিভাবে ইনস্টাগ্রামকে আপনি আপনার প্রোফাইলের সাথে অ্যাড করবেন। আমরা একটা রেজাল্ট দেখে আসি, চলেন দেখি এটা কেমন পারফর্ম করতেছে। আমাদের কিছু করতেছে তো, আমাদের দুইটা অ্যাড আছে, সেটা একেএস কার্বন। এই দুইটা অ্যাড আমরা এদের কেমন পারফরমেন্স হবে, আজকে আপনারা বুঝবেন না এখন, তো এগুলো এখন আপনাদেরকে দেখিয়ে লাভ নেই। আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো রকটেক এজেন্সিতে গিয়ে আমি আমার যে অ্যাকাউন্টটা অ্যাড করা আছে এটা আপনাদেরকে দেখাই। মিউট রাখি, তাদের আশেপাশে সাউন্ড, হ্যাঁ সাউন্ড আছে আপনাদের আশেপাশে, একটা মিউট রাখি। কাইন্ডলি আপনারা আপনাদের আশেপাশে যাদের আওয়াজ আছে মিউট রাখেন, সবাইকে আনমিউট করে দিবেন। আচ্ছা, আমি কাউকে হোস্ট দিতে চাচ্ছি, হ্যাঁ কো-হোস্ট দিতে যাচ্ছি, হ্যান্ড রেজ করুন তো এক দুইজন। আপনি থাকবেন অল দ্য টাইম? নাফিস, মুশাররফ, এস এম মাহমুদ। আচ্ছা, এস এম মাহমুদ ভাই আশা করি ফুল টাইম থাকবেন, আপনাকে দিচ্ছি। যদি কোনো স্ক্রিন ইস্যু হয় অথবা আমার ভয়েস ইস্যু হয় তাহলে অবশ্যই আপনি একটু কথা বলবেন, ঠিক আছে? কারণ আপনি শুধুমাত্র এখানে আনমিউট করতে পারবেন, আর কেউ আনমিউট করতে পারবে না। ওকে, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম এখানে। এখন আসলে আমরা যদি অ্যাকাউন্ট, ফেসবুক অ্যাকাউন্টের সাথে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে একত্রিত করতে চাই, কারণ একত্রিত ছাড়া আপনি পেইড অ্যাড ক্যাম্পেইন গুলোতে ভালো কিছু করতে পারবেন না। তো আপনাকে পেইড অ্যাড ক্যাম্পেইন করতে হলে একত্রিত করতে হবে আর কি, ঠিক আছে? তো আমাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো প্রফেশনাল ড্যাশবোর্ড থেকে আমি ক্লিক করব, দেন এখান থেকে আমি চলে যাবো লিঙ্কড অ্যাকাউন্ট। লিঙ্কড অ্যাকাউন্ট থেকে আমার ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ আমার এখানে দেখতে হবে যে এগুলো কানেক্টেড আছে কিনা। দেখেন আমার কানেক্টেড আছে, জাস্ট এখানে আমার ডিসকানেক্ট করে আবার কানেক্টেড অ্যাকাউন্ট আসবে। আপনি আপনার যেটা প্রোফাইল আছে ইনস্টাগ্রাম, এটা একটা ট্যাবের মধ্যে ওপেন রাখবেন, তাহলে কাজটা করা ইজি হয়। দেন আপনি আপনার ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন, দেন আপনি অ্যাকাউন্টটাকে খুলে ফেলবেন, ঠিক আছে? ক্লিয়ার? এইভাবে করে অ্যাকাউন্ট তো এখানে খোলার ব্যাপার না, কানেক্টেড করতে পারবেন। তার মানে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে আপনি আপনার ফেসবুকের পেজের সাথে কানেক্ট করা যায়। এতে করে আপনার ইনস্টাগ্রামের যে অ্যাডগুলো আপনি ফেসবুকের মেটা অ্যাড ম্যানেজার থেকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, তো এইভাবে করে আমরা ইনস্টাগ্রাম পেইড মার্কেটিং করতে পারি, এবং ইনস্টাগ্রামের কিছু অর্গানিক মার্কেটিং এর কিছু পলিসি আছে, ঠিক আছে? তো সেই জিনিসগুলো আমরা একটু দেখার ট্রাই করব। যদি হোমে যাই, হোমে যাওয়ার পরে আমরা যদি একটু স্ক্রল করি,
এই দেখতে পাচ্ছেন বিভিন্ন ভিডিও, এবং ইনস্টাগ্রামে আপনার হ্যাশট্যাগ গুলো খুব ভালোভাবে কাজ করে, ঠিক আছে। ফেসবুক কিন্তু অতটা হ্যাশট্যাগ নির্ভর প্ল্যাটফর্ম না, বাট ইনস্টাগ্রাম অনেক হ্যাশট্যাগ নির্ভর প্ল্যাটফর্ম। আপনি এখানে যত ভালো হ্যাশট্যাগ ইউজ করতে পারবেন, আমি যদি একটু দেখাই, এই দেখতে পাচ্ছেন হ্যাশট্যাগ দিয়েছে এখানে। তারপরে আমি যদি এখানে অন্য কোনো কিছু আসতেছে না কেন, এই দেখেন হ্যাশট্যাগ দিয়েছে, ঠিক আছে। তারপরে এখানেও দেখবেন হ্যাশট্যাগ থাকবে, ঠিক আছে। তো হ্যাশট্যাগ আছে এরকম। তারপরে হ্যাশট্যাগকে ম্যানেজ করার জন্য একটা টুল আছে, যে টুলের নাম রাইট ট্যাগ। এই ট্যাগটা কেউ ইউজ করেছিল কখনো? রাইট ট্যাগ ইনস্টাগ্রামের জন্য, RITE, রাইট ট্যাগ। এটা হলো ইনস্টাগ্রামের হ্যাশট্যাগ খোঁজার জন্য খুব ভালো একটা টুল। যেমন অ্যাড টু ফর্মে গেলে অ্যাড এক্সটেনশনে যাবেন, এই যে এটা, দেখেন আমি এখানে কি লিখলাম, মার্কেটিং লিখলাম না, এখানে ক্লিক করলে তো আগে ইয়া করতে চলে আসতো। দাঁড়ান, এখানে আসতেছে না কেন? এটা এই জায়গা থেকে আপনি ট্যাগ নেওয়া, আচ্ছা দেখেন এখানে আছে, এখানে টুইটার রিটুইট পার আওয়ার, ঠিক আছে। টুইটার নিয়ে সিমিলার হ্যাশট্যাগে ক্লিক করলে আপনি এখানে আরো অনেক ধরনের ইয়া পাবেন। দেখেন এখানে আমার কাছে প্রচুর হ্যাশট্যাগ আছে, আমি এইটা দিয়ে খুঁজেছি মার্কেটিং, দেন এগুলো আপনি কালেক্ট করতে পারবেন, ঠিক আছে।
এখান থেকে আপনি হ্যাশট্যাগ গুলোকে কপি করে নিয়ে যেতে পারবেন, ঠিক আছে? এটার জন্য আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছি না। সাইন উইথ ফেসবুক দিয়ে দেই, দেখি। আগে এত কিছু করতে হতো না, আগে আপনার এখান থেকে আপনার অ্যাকাউন্টগুলো নিয়ে কাজ করা যেত আর কি, সবকিছু মিলিয়ে। অ্যাপ নট অ্যাক্টিভ, আচ্ছা যাই হোক, আপনি এখান থেকে নিয়েই করতে পারবেন। ওকে, আপনি এখান থেকে নিয়ে কাজগুলো করতে পারবেন। তো এইটা একটা ব্যাপার ছিল যে এগুলো হলো অর্গানিক ভাবে আপনাকে অনেক ভালো রিচ এনে দিবে আর কি। হ্যাঁ, যেমন আমি যদি আমার একটা ক্লায়েন্ট দেখাই, গ্রে স্টোনস নামে একটা আমার আছে, ক্লায়েন্ট আছে। তো এই ক্লায়েন্টের যদি আপনি এটা দেখেন ক্লায়েন্টের প্রত্যেকটা পোস্টে কিন্তু ভালো পরিমাণ লাইক, যেমন এই পোস্টটাই দেখাই, টি শার্ট নিয়ে পোস্ট করতেছে, ঠিক আছে? এবং আমি যদি একটা পোস্ট দেখাই যেটা ওদের অনেক ভাইরাল একটা কন্টেন্ট ছিল, উইদাউট ক্যাম্পেইন, এই দেখেন ওদের প্রত্যেকটা পোস্টে কিন্তু 170 মানে 100 এর প্লাস মাইনাস ওদের কিন্তু লাইক অথবা রিয়াকশন আছে, বা একটা আছে অনেক বেশি, যেটা দেখাই আপনাদেরকে, দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন। এখানে প্রায় 600 প্লাস, ঠিক আছে? এই পোস্টটা কোথায়? এই যে পোস্ট হলো এইটা, প্রায় 22.2K, প্রায় আপনার 22,000 মানুষ এই একটা পোস্টে ওদের রিয়াক্ট করেছে। এবং এইটাও প্রায় 69, এটা 164, 57, ঠিক আছে? এটা 200, মোটামুটি ওদের রেসপন্স কিন্তু ইনস্টাগ্রাম থেকে বেশ ভালো, ঠিক আছে? তো এটাই বলতে চাচ্ছিলাম যে আপনার দেখেন, এবং ওদের ফলোয়ারও অনেক ভালো, প্রায় 18.5K, নো ফলোয়িং, এবং আপনার প্রায় 2000-এর মতো পোস্ট ওরা অলরেডি এখানে শেয়ার করছে। এবং ওদের ফেসবুক পেজেও যদি আপনি অবস্থা দেখেন, যেটা খুবই ভালো, 1 লাখের উপর ওদের ফেসবুকে এখন বর্তমানে লাইক। এবং এই পেজের কাজ আমি একেবারে শুরু থেকেই করতেছি, ওদের পেজ ওপেন থেকে করতেছি আর কি, ঠিক আছে? তো যাই হোক, এখন যে ব্যাপারটা বলবো সেটা হলো এইভাবে করে আপনারা ইনস্টাগ্রাম মার্কেটিং গুলো করবেন, ঠিক আছে? বা ইনস্টাগ্রামের সাথে কাজ করবেন। ইনস্টাগ্রাম মার্কেটিং এ কাজ করার জন্য অত বেশি আপনার কাজ করতে হয় না আর কি, জাস্ট ইনস্টাগ্রামে রেগুলার পোস্ট, হ্যাশট্যাগ গুলো রাইটলি ইউজ করবেন, আর হলো ফেসবুকের সাথে যখন আপনি অ্যাড দিবেন এটাকে কানেক্ট করে দিবেন। তো এটা আমরা আস্তে আস্তে করে দেখবো, পরবর্তীতে আরো দেখবো, কোনো সমস্যা নেই। এখন আসেন আমরা যে জিনিসটাকে আরো বেশ কয়েকটা বিষয় আছে সেখানে, সেই বিষয়গুলো একটু দেখি। সেটা হলো সোয়াট অ্যানালাইসিস, একটা বিষয় ছিল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রোথ স্ট্র্যাটেজি, তো বললাম সোয়াট অ্যানালাইসিস, SWOT, সোয়াট অ্যানালাইসিস নিয়ে চলেন আমরা একটু অ্যানালাইসিস করে আসি। সোয়াট অ্যানালাইসিস আমাদের জানতে হলে আমাদেরকে বুঝতে হবে বিষয়টা কি। বিষয় একটা মার্কেটিং এর একটা বেস স্ট্র্যাটেজি, অথবা আপনার একটা কোম্পানি অথবা কোনো একটা বিজনেসকে যখন আপনি চিন্তা করবেন, তখন এই অ্যানালাইসিসের মধ্যে দিয়ে আপনাকে চিন্তা করতে হবে। SWOT, সোয়াট অ্যানালাইসিস। দেখেন, সোয়াট অ্যানালাইসিস টেমপ্লেট নামে অনেকগুলো টেমপ্লেট আপনি পেয়ে যাবেন। তো আমরা একটা টেমপ্লেট নিয়ে কথা বলবো জাস্ট। হ্যাঁ, এখান থেকে অনেকগুলো টেমপ্লেট এখানে আছে,
আমরা সব টেমপ্লেট এখানে নেওয়ার কোনোই দরকার নেই। আমরা যেই টেমপ্লেটটা আমাদের কাছে দেখতে একটু ভালো লাগবে সেই টেমপ্লেটটা আমরা নিব। আমাদের এই টেমপ্লেটটা ভালো লাগতেছে, সেই টেমপ্লেটটা নিয়ে আমরা একটু কথা বলবো আর কি। কি হলো, এতক্ষণ তো লাগার কথা না। কপিও হয় না ওইটা। এবার কপি হয়েছে। ওকে, তো চলেন এটাকে আমরা দেখি। হোয়াট ইন এ SWOT অ্যানালাইসিস। তো এখানে আমরা চারটা বিষয় দেখতে পাচ্ছি, S ফর স্ট্রেংথ, W ফর উইকনেস, O ফর অপরচুনিটিস আর T ফর থ্রেট। ঠিক আছে, তো প্রথম দুইটা হলো গুড আর নট সো গুড হলো আপনার উইকনেস এবং থ্রেট, এবং হোয়াট উই হ্যাভ গট যেটা উপরে, আর হোয়াটস আউট দেয়ার মানে যেটা আমাদের হাতের নেই, হাতের নাগালের বাহিরে। অপরচুনিটি এবং থ্রেট এই দুইটা জিনিস আপনার আমার কন্ট্রোলে নেই, এটা কন্ট্রোলের বাইরে, এটা যে কোনো সময় আসতে পারে। যদি অপরচুনিটি আসে আলহামদুলিল্লাহ, আর থ্রেট আসলে সেটাকে আমাদের খুব সুন্দরভাবে ট্যাকেল করতে হবে। আর স্ট্রেংথ আর হলো আপনার উইকনেস এই দুইটা বিষয় আমার মধ্যেই আছে, এটাকে আমি স্ট্রেংথটাকে আমি বাড়ালে আমার জন্য ভালো হবে, আর উইকনেসটাকে আমি যত কমাতে পারবো তত আমার ভালো হবে। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। তো আপনি একটা বিজনেস যখন হাতে নেবেন অথবা একটা বিজনেস নিয়ে আপনি চিন্তা করবেন অথবা একটা ক্লায়েন্টের সাথে কথা বলবেন, ওই ক্লায়েন্টের SWOT অ্যানালাইসিসটা আপনার করতে হবে। কি করতে হবে? SWOT অ্যানালাইসিসটা আপনাকে করতে পারতে হবে, আদারওয়াইজ আপনি সেই বিজনেসের কখনোই ভালো একটা ফিউচার তৈরি করতে পারবেন না। আপনাকে যখন একটা বিজনেসের কথা বলা হবে যে আপনি একজন মার্কেটার, আপনি আমার বিজনেসের কিভাবে উন্নতি করতে পারেন, তখন আপনি এই SWOT অ্যানালাইসিস দিয়ে আপনি তাকে বোঝাবেন যে ভাই আপনি তো বিজনেসটা করবেন, আপনার কি কি গুণ আছে অথবা কি কি জায়গায় আপনি পারদর্শী সেগুলো একটু আমাকে বলেন, অথবা আপনার এই বিজনেসটা আপনি যে রান করতেছেন কোন কোন জায়গায় আপনার বিজনেসটা ভালো অবস্থানে আছে সেই ভালো অবস্থানগুলো আমাকে বলেন। বললো, তারপরে আপনি যাবেন, আপনি তার কাছে জানতে চাইবেন যে উইকনেস গুলো কি আছে। উইকনেস গুলো সে বললো আপনি জানবেন, এবং সেই উইকনেস গুলো কিভাবে ওভারকাম করে স্ট্রেংথে পরিণত করা যায় সেটাকে আপনার চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে। দেন অপরচুনিটি,
অপরচুনিটি কি আসতে পারে সেগুলোকে একটু ধারণা করতে পারা, অথবা কি অপরচুনিটি আপনি তৈরি করতে পারেন, মেক করতে পারেন, সেগুলো নিয়ে আপনি একটু চিন্তা করবেন। দেন থ্রেট, কি কি বাধা আসতে পারে, কি কি বিপত্তি আসতে পারে। যেমন এমন হতেই পারে যে আপনি একটা পণ্য আপনি আপনার সাপ্লায়ার থেকে আপনি আপনার গোডাউনে আনতেছেন, অথবা আপনি আপনার ফ্যাক্টরি থেকে শোরুমে আনতেছেন। হঠাৎ একটা দুর্ঘটনা হলো, আপনার পণ্য সব গায়ে, 5 লাখ টাকার প্রোডাক্ট সব শেষ। এটা কি আপনার জন্য থ্রেট হবে না তখন? তো এই জি কি থ্রেট হিসেবেই রাখবেন, নাকি এটাকে ওভারকাম করতে হবে? তো আপনাকে ওভারকাম করতে হবে। করতে পারেন, এইটাই হলো মেইন বিষয়। দেন বাংলাদেশের পার্সপেক্টিভে আপনি যদি চিন্তা করেন, চাঁদাবাজির একটা ব্যাপার থাকে, তো এইটাকে আপনি কত সুন্দর করে মোকাবেলা করতে পারেন। তারপরে মনে করেন আপনার যে কোনো জায়গা থেকে আপনি কত সুন্দর করে কস্ট মিনিমাইজ করতে পারেন, তার মানে আপনি থ্রেটটাকে মিনিমাইজ করতেছেন। দেন আপনার অনেক ক্ষেত্রে স্কিলের ঘাটতি থাকতে পারে, দ্যাট মিনস আপনার উইক থাকতে পারেন আপনি কোনো একটা সেক্টরে, তো আপনি সেখানে ডেভেলপ করে সেই উইকনেসটাকে কাটাবেন, অথবা হয় আপনার মধ্যে সেই উইকনেসটাকে কাটাতে হবে, আদারওয়াইজ এমন একজন লোক রাখবেন যে আপনার থেকে ওই সেক্টরটা ভালো বোঝে। যেমন মনে করেন আমরা কখন ম্যাথ টিচারের কাছে ম্যাথ পড়তে যাই, যখন আমরা ম্যাথে উইক, তাই না? আদারওয়াইজ তো আমরা যদি ম্যাথে স্ট্রেংথ হই, আমাদের যদি ম্যাথ আমরা ভালো বুঝি অথবা ইংলিশ আমরা ভালো বুঝি, তাহলে কি আমরা ইংলিশ অথবা ম্যাথ টিচারের কাছে যাই? না, কখনোই না। রাইট। তো আমরা সেটা কখনই যাবো না। তো আমরা কখন যাই? যখন আমরা সেই বিষয়ে উইক মনে করি আমাদেরকে। ঠিক একই রকম আপনার বিজনেসে যে সেক্টরটা আপনার মনে হবে আপনি উইক, সেই সেক্টরটা আপনি অন্যের কাছ থেকে শেখার ট্রাই করবেন। আর যদি শিখতে না পারেন, সময় না থাকে, তাহলে যে ভালো পারে তাকে আপনি অ্যাপয়েন্ট করেন আপনার কোম্পানিতে। তার মানে স্ট্রেংথ, উইক, অপরচুনিটি, থ্রেট, 4টা বিষয় আমরা ক্লিয়ার হলাম। এটা হয় আপনি যখন নিজে একজন বিজনেসম্যান, তখন আপনার নিজের বিজনেসে এটা অ্যাপ্লাই করবেন যে আমি তো একটা বিজনেস রান করতেছি, আমার কি কি বিষয় স্ট্রেংথ আছে, আমার কি কি বিষয় উইকনেস আছে, আমার এই বিজনেসে আগামী 6 মাসে কি কি অপরচুনিটি আসতে পারে, কি কি থ্রেটের মোকাবিলা আমি হতে পারে। তো এই ব্যাপারগুলো আপনাকে একটু চিন্তা ভাবনা করতে হবে। দেন আপনি একটা বিজনেস শুরু করতে পারেন, অথবা একটা বিজনেসের মার্কেটিং এর দায়িত্ব নিতে পারেন। তার মানে এইটা খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার, এইটা ছাড়া কিন্তু আপনি সামনে আগাতে পারবেন না। তো এইটা একটা নির্দিষ্ট টেমপ্লেট দিয়ে এখানে আমি বোঝানোর ট্রাই করেছি। এরকম আরো অনেক টেমপ্লেট আছে, যেটা আপনার ভালো লাগে সেটা দিয়ে আপনি বুঝে নিলেন। এরপরে আসে দেখেন মার্কেটিং মিক্স 4P এবং 7P। চলুন এইটা আমরা গুগল থেকে একটা টেমপ্লেট নিয়ে আসি। সেভেন পি 4Pর মধ্যে আপনার 7Pর সাথে আরো 3টা পি মিলিয়ে আপনার, সরি 4Pর সাথে আরো 3টা পি মিক্স করলে আপনার 7P হয়ে যায়। ঠিক আছে, তো আমরা কোনটা নিতে পারি, কোনটা দেখতে ভালো লাগতেছে বা ইনফরমেশন ভালো আছে? ইনফরমেশন ভালো মানে এটাতে আছে, এটা অনেক ছোট, এত ছোট নেব না। Product price, promotion, placement, people, process, physical evidence, productivity and quality, 8P হয়ে যাচ্ছে। আবার এটা আমাদের কাছে দেখতে ভালো লাগতেছে, এটাকে নিয়ে নেই। কপি ইমেজ, এটা দিয়ে একটু আপনাদেরকে বোঝাই যে আমি আরো যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি সেগুলো নিয়ে আসবো। দেখেন উপরের 4টাকে বলা হয় 4P আর নিচের 3টাকে মিলিয়ে বলা হয় 7P। ঠিক আছে, তো একটা বিজনেসের অথবা একটা মার্কেটিং সেক্টরে এই কয়েকটা বিষয় আপনার প্রয়োজন হয়, আদারওয়াইজ আপনি মার্কেটিং সেক্টরটাকে আপনি দাঁড় করাতে পারবেন না। এই 7টা বিষয় প্রয়োজন হয়, বাট আগে ধারণা করতো 4টা বিষয় হলেই হতো, বাট এখন এগুলো প্রয়োজন হয়। বাট এগুলো ছাড়া আপনি আপনার পুরো বিজনেসটাকে আপনি ফিজিক্যাল একটা মুভমেন্টের মধ্যে দিয়ে আনতে পারবেন। এখন আসেন মার্কেটিং করতে হলে কি কি বিষয় আপনার থাকতে হবে। 1 নাম্বার প্রোডাক্ট থাকতে হবে।
তো আপনি যেই বিষয়টা মার্কেটিং করবেন, যে পণ্যের অথবা সার্ভিসের, এখানে প্রোডাক্ট অথবা সার্ভিস আর কি, ঠিক আছে? তো প্রোডাক্ট দিয়ে পণ্য অথবা সেবা বোঝানো হচ্ছে, তার মানে আপনাকে একটা প্রোডাক্ট লাগবে, একটা পণ্য লাগবে বিক্রি করার জন্য, এবং সেটা খুবই ভাইয়া আকর্ষণীয় হতে হবে। জি, আবার কি স্ক্রিন ফ্রিজ হয়ে গেছে? না না ঠিক ঠিক আছে, এখানে কোশ্চেন আছে একটু, সেটা হলো 7P এবং 4P কি, এটাই অনেকে বুঝতেছে না। আচ্ছা, ঠিক আছে, 7P এটা একটু ফার্স্ট এবং বল। 4P জি হলো মার্কেটিং এর কতগুলো ধারণা, যেই ধারণাগুলো দিয়েই আপনি যে একটা বিজনেসের জন্য মার্কেটিং করবেন সেটা এস্টাবলিশ হয়, ঠিক আছে? এটাকে বলা হয় মার্কেটিং এর 4P। মানে আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে এই 4টা পি অথবা এই 7টা পি সম্বন্ধে আপনাকে জানতে হবে যদি রাইট, একটা কোম্পানির জন্য আপনি মার্কেটিং করতে চান। জি ওকে, তো তার মধ্যে প্রথম পি দিয়ে আপনাকে ডিসক্রাইব করতে হয় প্রোডাক্ট অথবা প্রোডাক্ট। সার্ভিস, অথবা আমি যদি বাংলায় বলি পণ্য অথবা সেবা। তো প্রোডাক্টটা কতটুকু আকর্ষণীয়, প্রোডাক্ট দেখতে কতটুকু সুন্দর, প্রোডাক্টটা মানুষ কেন কিনবে, এই ব্যাপারটাকে আপনাকে ইনশিওর করতে হবে কোয়ালিটি এবং কোয়ান্টিটি দিয়ে। দেন প্রোডাক্টটা কতটুকু কম্পিটিটিভ প্রাইসে আপনার আছে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, দেখবেন কিছু কিছু প্রোডাক্ট একটা কোম্পানি তৈরি করে না, বিভিন্ন কোম্পানি তৈরি করে। একই ধরনের প্রোডাক্ট বিভিন্ন কোম্পানি তৈরি করে। যেমন আমি যদি একটা এক্সাম্পল দেই, খুবই সলিড একটা এক্সাম্পল, আমাদের দেশে কোকা কোলা, পেপসি, মজো, ম্যাক্স কোলা, ফ্রেশ কোলা, এরকম কোমল পানীয় কালো কালারের, হ্যাঁ ব্ল্যাক কালারের কোমল পানীয় বাংলাদেশের 6 থেকে 7টা ব্র্যান্ড আছে এখন, জি রাইট? জি দেখবেন এদের কি প্রাইজের অনেক বেশি তারতম্য নাকি একই প্রাইস? কাছাকাছি ম্যাক্সিমাম একই প্রাইস, জাস্ট ওই একই। কোকা-কোলা পেপসির হলো 25 টাকা 250 একটা বোতল, আর সবগুলো কিন্তু 20 টাকা, রাইট? 20 টাকা, রাইট। আচ্ছা, তো এখানে একটা ইমোশনাল এবং একটা ধর্মীয় কারণ আছে, সেই ব্যাপারে আমরা না যাই। বা সেই কারণটা না থাকলে বাংলাদেশের 1 নাম্বার ব্র্যান্ড কোনটা ছিল? কোকা কোলা। কোকা কোলা, নিঃসন্দেহে, তাই না? এটা ছিল। বাট যদি ওইটা চিন্তা করেন তখন কিন্তু আমরা কোকা কোলা, পেপসি মানে ওই ধরনের প্রোডাক্টগুলো সব আমরা বাদ দিয়েছি অথবা বয়কট করেছি। আর এইটারই একটা মার্কেটিং অথবা ইমোশনাল বেনিফিট নিয়ে মজো এখন মার্কেট লিড করতেছে, টপে আছে, হ্যাঁ মার্কেট লিড করতেছে। রাইট। তো এই চিন্তা করে মজো হয়তোবা আপনাদের যাদের খেয়াল আছে, আজ থেকে 2 বছর আগে চিন্তা করেন, মজোর একটা 2 লিটারের বোতল কত টাকা বিক্রি হতো জানেন? এটা অনেক কম ছিল, কত জন ছিল ঠিক আমার মনে নেই, যাই হোক অনেক কম ছিল। এখন যা বিক্রি করছে ছিল 60 টাকা, রাইট, 60 টাকা ছিল, 100 টাকা ছিল প্রাইস, এবং ডিসকাউন্ট দিয়ে ওরা 60 টাকায় বিক্রি, 60 টাকা, কারণ মজো চলে না। ক্লিয়ার? এখানে কেউ অন্যভাবে নিয়েন না, হ্যাঁ আমি জাস্ট না না ঠিক আছে, মার্কেটিং এর এক্সপেক্টটা বোঝানোর জন্যই আপনাদেরকে এই লেসনটা আনছি, কারণ এটাতে একটা বেস্ট এক্সাম্পল জি দেওয়া যাবে। বেস্ট এক্সাম্পল, রাইট। তো এই কারণে আমি বললাম যে দেখেন সেই মজোর 2 লিটারের বোতল আগে কিন্তু ওখানে কখনোই ছিল না যেটার বেস প্রাইস 60 টাকা, ওখানে প্রাইস 100 টাকাই ছিল, অফার দিয়ে 60 টাকা বিক্রি করতে। কারণ ওরা জানে যে ইন্টারন্যাশনাল যে দুটা ব্র্যান্ড আছে পেপসি এবং কোকা কোলা, ওদের যেই টেস্ট অথবা ওদের যেই মার্কেটিং পলিসি তার সাথে আমরা পারবো না, তো আমরা জাস্ট নামমাত্র মূল্যে এটা দিয়ে দিই যেন আমাদের লস না হয়, ওটা চলুক আর কি অন্তত পক্ষে। জি, এইটা করে কি হয়েছে, মজো কিন্তু একটা মার্কেট পেয়েছে, ওই 60 টাকার মধ্যে একটা মার্কেট পেয়েছে। কারণ ওই একই পরিমাণ আপনার কোক কিনতে গেলে তখন প্রায় 130 টাকার মতো লাগতো তৎকালীন সময় বলতেছি আর কি। 2 লিটার একটা কোক ছিল 120 থেকে 30 টাকা, আর সেখানে মজো ছিল মাত্র 60 টাকা। তো যদি আপনি ইকোনমিক্সের দিক থেকে চিন্তা করেন, মজো অনেকটাই কম, প্রায় অর্ধেকের থেকেও কম দাম। এই কারণে অনেকেই তখন হয়তোবা ওই প্রাইজিং গেমের জন্য মজো কিনতো। বাট এখন তো আর সেই প্রাইজিং গেম নেই, এখন একটা মজো কিন্তু 2 লিটার মনে হয় 120 টাকা মনে হয় এখন, তাই না? 120 না 10 টাকা মনে হয়, 100 টাকা ছিল, 60 থেকে 80 করছে, 80 থেকে ডিরেক্ট 100, কোনো ডিসকাউন্ট নাই, এখন মনে 110 অথবা 120 টাকা করছে আর কি। কেন করতে পারছে? কারণ মার্কেটে ডিমান্ড আছে।
Demand এটাকে আছে, right. বলা হয় মার্কেটিং এর প্রাইজিং গেম। যখন আপনার যেই ডিমান্ডটা থাকবে তখন আপনাকে সেই দামই আপনি বিক্রি করবেন। যেমন মনে করেন, আমি আরো একটা বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম ক্লোদিং ব্র্যান্ডগুলো দেখবেন উইন্টারের শেষে, মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা উইন্টার সেল দেয় অথবা ইয়ার এন্ডিং সেল দেয়। দেখছেন এটা? জি জি ম্যাক্সিমাম ব্র্যান্ড, একেবারে বড় বড় ব্র্যান্ড, একেবারে আরঙের মতো ব্র্যান্ড থেকে শুরু করে সকল ধরনের ব্র্যান্ড, তারা কি করে ইয়ার এন্ডিং একটা সেল দেয় যে এই ইয়ারের প্রোডাক্ট সকল তারা সেল করতে হবে, 50% ডিসকাউন্ট, 60% ডিসকাউন্ট দেয়। এটা একটা প্রাইজিং গেম। আপনার কি মনে হয় যে 60% ডিসকাউন্ট দেওয়ার পর তাদের লস হয়? না, কখনোই না। লস হয় না, হয়তো প্রফিটটা কম হয় অবশ্যই। হ্যাঁ, রাইট, আগে কম একটা হয়। জিনিস তারা বিক্রি করতে হতো 5,000 টাকায়, এখন হয়তো সেটাকে 50% ডিসকাউন্ট দিয়ে 2,500 টাকা বিক্রি করতেছে, বাট এর মধ্যেও তাদের লাভ আছে। আগে লাভটা বেশি হতো, এখন লাভটা কম হবে। বাট তারা কিন্তু কি চায়? বিক্রিও বেশি। তারা কি চায়? বিক্রি বেশি হোক, আমাদের যেন স্টকে প্রোডাক্ট না থাকুক, কারণ তারা আবার নতুন কালেকশন আনবে। ঠিক আছে, এগুলাকে বলে মার্কেটিং এর প্রাইস গেম আর কি। তারপরে কি আছে আপনার প্রমোশন। প্রমোশন তো আপনাকে করতেই হবে, সেটা প্রোডাক্ট আপনি মডেল দিয়ে প্রমোশন করেন, আপনি নিউজ পেপারে প্রমোশন করেন, SMS প্রমোশন করেন, ইমেল মার্কেটিং করেন, অথবা ফেসবুক মার্কেটিং করেন, অথবা SEO করেন, যেটাই করেন আপনাকে প্রমোশন করতে হবে। এগুলোতে আমি ডিজিটাল মিডিয়ার কথা বললাম, আপনি OVC, TVC, বিলবোর্ড, লিফলেট, তারপরে যে কোনো কিছু হোক, ঠিক আছে, আপনাকে কিন্তু প্রমোশন করতেই হবে। দেন প্লেসমেন্ট। প্লেসমেন্টটা অনেকেই চিন্তা করে যে না, এখন তো ডিজিটাল দুনিয়া, আমার প্লেসমেন্টের ওরকম একটা প্রয়োজনীয়তা নেই। না, প্রয়োজন আছে। আপনি যতই বলেন মেন রাস্তার মুখে একটা দোকান, সেটা যদি একটা আউটলেট হয়, আর মেন রাস্তা থেকে 5 মিনিট ভিতরে গলির মধ্যে একটা দোকান, দুইটা কিন্তু এখনো অনেক বেশি পার্থক্য তৈরি করে। দুইটা দোকানের কাস্টমার কিন্তু অলওয়েজ সেম হবে না, না কখনোই না। কখনোই। তো এখানে একটা এখনো এই প্লেসমেন্টটা খুব খুব বেশি কাজ করে। এক্সেপশন অনেক আছে, এক্সেপশন দিয়ে তো আর পৃথিবী চলবে না, তাই না? যে মনে করেন একটা দোকান অনলাইনের মাধ্যমে অনেক বেশি পপুলার হয়েছে, দেখা গেল কি যে সামনের অনেক ভালো ভালো দোকানকে বিট করেও কাস্টমার সেই অনলাইনে সেই প্রমোশনাল একটা দোকান, ছোট একটা দোকান ভিতরে গিয়ে সেই প্রোডাক্ট কিনতেছে। মানে এটা তো আর সবার ক্ষেত্রে হবে না, এটা একটা এক্সেপশন। তো এরকম হতে পারে। তারপর মনে করেন আরেকটা এক্সাম্পল দেই, কুমিল্লার হাইওয়েতে মাতৃভান্ডারের রসমালাইয়ের কিন্তু কোনো অভাব নাই, শত শত দোকান, তাই না? ভান্ডারের রসমালাই বিখ্যাত একটা রসমালাই, একটা ব্র্যান্ড। বাট আসল মাতৃভান্ডার কিন্তু একটাও না। আসল মাতৃভান্ডার হলো আপনার কুমিল্লার শহরের ভিতরে গিয়ে একটা ছোট্ট একটা দোকান, রাইট? যারা গিয়েছেন তারা জানেন আর কি। তো কয়জন ওখানে গিয়ে খেয়েছে? ম্যাক্সিমামই না। তারা ওই চিন্তা করছে যে হাইওয়েতে আছি, এখানে দেখতে পাচ্ছি মাতৃভান্ডারের একটা ব্যানার, তার মানে এটাই আসল, এটা নিয়ে নেই। অনেকে এরকম থাকতে পারে। তো এগুলো এক্সেপশন। বাট প্লেসমেন্টের একটা অনেক বড় একটা বেনিফিট আপনি পাবেন, সেটা যে কোনো বিজনেসের ক্ষেত্রেই হোক। এটা গেল অফলাইন প্লেসমেন্ট। এখন আসেন অনলাইন প্লেসমেন্টেরও অনেক বড় একটা বেনিফিট আছে। আপনি এখন যদি চিন্তা করেন বাংলাদেশের পার্সপেক্টিভে, আপনি একটা টুইটারে পেজ ক্রিয়েট করে আপনি বিজনেস করবেন, সেটা কি আপনার জন্য ফলপ্রসূ হবে? না, কখনো। টুইটার প্লেসমেন্টটা কি আপনার বাংলাদেশের জন্য একটা প্রোডাক্টিভ মার্কেট প্লেস না, কিছু সেল করার জন্য? বাট এইটাই যদি আপনি ইন্ডিয়াতে চলে যান, আমেরিকায় চলে যান, ফেসবুকের থেকে হয়তো বা ইনস্টাগ্রাম, টুইটার আরো বেশি আপনাকে প্রফিটেবল একটা বিজনেস দিতে পারে। বাট এই কারণে জিওগ্রাফিক্যাল একটা বেনিফিট আপনার পাবেন যদি আপনি ডিজিটাল মিডিয়াতে আসেন। আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন দেশে বসে মার্কেটিং করতেছেন, কোন দেশের কোন পিপলের জন্য মার্কেটিং করতেছেন, এবং আপনার প্রোডাক্টের রেঞ্জ কেমন, কারা এই প্রোডাক্টটা কিনতে পারে, সকল কিছু চিন্তা করে আপনার প্লেসমেন্ট, প্রমোশনের ধরন, প্রাইজিং, প্রোডাক্ট সবগুলো আপনাকে চিন্তা করতে হবে। আর এর সাথে সাথে আরো 3টা বিষয় আছে। তার মধ্যে একটা হলো পিপল, আপনার লোকবল লাগবে, আদারওয়াইজ আপনি এগুলো কি দিয়ে করবেন? হয় আপনাকে ইনভলভ হতে হবে, আর নয় আপনার এমপ্লয়ি রাখতে হবে। দেন একটা সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর প্রসেস তৈরি করতে হবে। হজবরল করে বিজনেস হয় না।
মানে আজকে এইটা, কালকে ওইটা, আজকে এই নিয়ম, রাইট। কালকে ওই নিয়ম, এইভাবে করে বিজনেস দাঁড় করাতে পারবেন না। একটা নির্দিষ্ট সাপ্লাই চেইন থাকতে হবে, একটা প্রসেস থাকতে হবে, আদারওয়াইজ আপনি কখনোই সাকসেসফুল একটা বিজনেস দাঁড় করাতে পারবেন না। পাংচুয়ালিটি থাকতে হবে, টাইম টু টাইম কাজ করার মন মানসিকতা থাকতে হবে, যেরকম আপনার থাকতে হবে সেরকম আপনার টিম মেম্বারদেরকেও ওই রকম করতে হবে, আদারওয়াইজ আপনি একটা বিজনেসকে সাস্টেইন করাতে পারবেন না। ঠিক আছে, এটা নির্দিষ্ট প্রসেস থাকতেই হবে। দেন ফিজিক্যাল অবশ্যই। এভিডেন্স, মনে করেন আপনার অফিস, আপনার কারখানা, আপনার প্রোডাকশন হাউস, আপনার চেয়ার টেবিল, এগুলো সবকিছু মিলিয়ে আপনি একটা ফিজিক্যাল এভিডেন্স ছাড়া তো আপনি বিজনেস দাঁড় করতে পারবেন না, তাই না? সেটা অনলাইন না। বিজনেস হলো তো আপনার একটা ন্যূনতম একটা অফিস লাগবে, একটা স্টোর রুম জি। তো লাগবে, তাই না? অনলাইনের হুম। প্রোডাক্ট গুলোকে স্টোর করার জন্য, ওইটাও আপনার একটা ফিজিক্যাল এভিডেন্স। তো এগুলো হলো সার্ভিস মার্কেটিং মিক্স। আর এরপরে আছে প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি। প্রোডাক্টিভিটি হলো আপনার নিজের টিম মেম্বারদের জন্য, যেটা আমি একটু আগেই বললাম, প্রসেসের মধ্যে প্রোডাক্টিভিটি বাড়াতে হবে, এবং যেটা হলো সবকিছুর ঊর্ধ্বে আপনি যেই প্রোডাক্ট অথবা সার্ভিসটা বিক্রি করছেন তার কোয়ালিটি হতে হবে টপ নচ। কোয়ালিটি যদি আপনার টপ নচ না হয়, আপনি হয়তোবা প্রমোশনের জোরে প্রাইজিং কমিয়ে কিছুদিন মার্কেটে টিকে থাকতে পারবেন, বাট লং টার্ম আপনি মার্কেটে থাকতে পারবেন না যদি সেই নির্দিষ্ট প্রোডাক্ট অথবা সার্ভিসটা মানুষ নিয়ে সন্তোষ না হয়। ঠিক আছে, আপনি একটা বেনামি একটা জিনিস, একটা প্রোডাক্ট মানুষের প্রয়োজনের সময় বিক্রি করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নেই। যেমন আমি একটা এক্সাম্পল দিই, হ্যাঁ, খুব ইজিলি বুঝতে পারবেন। আপনি যদি একটু আউট অফ দ্য সিটিতে যান, ঠিক আছে, মনে করেন আমি যদি একটা এক্সাম্পল দিই, খৈয়াছড়া চিনেন আপনারা সবাই? খৈয়াছড়া অথবা জি, খৈয়াছড়া, চিনি। হলো চট্টগ্রামের মধ্যে একটা পাহাড়ি অঞ্চলের মধ্যে একটা ঝর্ণা, খুবই সুন্দর ঝর্ণা। চট্টগ্রামের মধ্যে মনে হয় এর থেকে সুন্দর ঝর্ণা খুব কমই আছে, খুব কম, রাইট। অনেকেই সেখানে যায়, ঘুরতে যায় আর কি। তো যারা ওখানে গেছেন দেখবেন ওখানে ছোট ছোট কিছু হোটেল আছে, যারা আপনি যখন যাবেন তখন সেখানে অর্ডার দিয়ে যাবেন খাবার, দেন আসার পথে আপনি তাদের ওখান থেকে খাবার খাবেন। দেখবেন ওখানে কোনো আপনি ব্র্যান্ডের পানি পাবেন না, ওখানেও মিনারেল ওয়াটার আছে, বাট আমরা যে পানিগুলো খাই সাধারণত, যেমন মাম, ফ্রেশ, অ্যাকোয়াফিনা, কিনলে, এগুলো কিন্তু আমরা অনেক বেশি খাই ঢাকায় বসে, তাই না? জি। এই ধরনের পানি পাবেন। দেখবেন লোকাল কিছু ব্র্যান্ড আছে, ওই পানিগুলো পাবেন, কারণ তারা জানে যে আপনি এখানে এসে পানি খেতে বাধ্য, এখন আপনাকে আমি যেটাই খাওয়াই আপনি সেটাই খাবেন। এরকম কিছু প্লেসমেন্টের অ্যাডভান্টেজ অনেকে নেয়, তখন ওই সমস্ত জায়গাতে আপনার কি করতে হয়, ওই নির্দিষ্ট প্রোডাক্ট চলতে হয়, আর কিছু করেন। তারা ইচ্ছে করে দেখবেন কি, তারা ভালো ব্র্যান্ডের পানির চাহিদা তারা রাখতে পারে, বা তারা সেটা রাখে না। আর একটা ব্যাপার বলি, বাংলাদেশের ম্যাক্সিমাম রেস্টুরেন্টগুলোতে, ভালো রেস্টুরেন্টগুলোতে আপনি কখনো 1 লিটারের পানির বোতল দেখবেন না। কেন ভাই এটা? হয়তোবা যারা একটু হোটেল টাইপ রেস্টুরেন্ট, যেখানে ভাত মাংস এই ধরনের জিনিস পাওয়া যায়, এখানে হয়তো 1 লিটার 2 লিটার আপনি পানির বোতল পাবেন, বাট একটু পশ রেস্টুরেন্ট অথবা একটু চাইনিজ রেস্টুরেন্ট অথবা বার্গার পিৎজা পাওয়া যায়, এই টাইপের রেস্টুরেন্টে আপনি কখনোই 1 লিটারের পানির বোতল পাবেন না। পেয়েছেন কখনো? না, আসলেই পাই না। এটা কেন থাকে না কেন? থাকে না তার অন্যতম কারণ, যদি 1 লিটার পানির বোতল থাকে তাহলে হাফ লিটার পানির বোতল বিক্রি হবে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে এই যে এত হাফ লিটার পানির বোতল কি খাবে? রেস্টুরেন্টে একা একা ঘুরতে যায় না, মিনিমাম 2 থেকে 3 জন থাকে। তো যখন 3 জন যাবে তখন তারা জানে তাদের একটা হাফ লিটার পানিতে হবে না, তারা 1 লিটার পানি বোতল হলে ভালো হয়। তখন চিন্তা করে, আমি যদি 1 লিটার একটা পানি বোতল রাখতাম তাহলে তো এই গ্রুপটা এসে একটা পানি কিনতো আর পানি কিনতো না। 1 লিটার পানির বোতল অথবা 2 লিটার পানির বোতল দাম কত? 40 টাকা। আর যদি এই 2 লিটার পানি আমি হাফ লিটার করে বিক্রি করে আমি 80 টাকা বিক্রি করতে পারবো, কোনটা তার জন্য প্রফিটেবল? হাফ লিটার গুলোই প্রফিটেবল। এটা একেবারে সাইকোলজিক্যাল একটা গেম। এই কারণে দেখবেন কোনো ভালো রেস্টুরেন্টে আপনি হাফ লিটারের উপরে পানির বোতল পাবেন না, এইটাই একমাত্র কারণ। ঠিক আছে, কারণটা তার বিক্রি হবে না।
এটি স্বাভাবিক। যাই হোক, আমরা অনেক ইনসাইট কথাবার্তা বললাম, তো আশা করি আপনারা মার্কেটিং মিক্স যেই ব্যাপারটা সেটা বুঝতে পেরেছেন। এখন আসেন, আমাদের আরো কিছু বিষয় আছে, ভিডিও টাইম শেষ পর্যায়ে, এখন আমরা একটু দ্রুত যাব। দ্রুত যাওয়ারও প্রয়োজন নাই, আমাদের প্রায় শেষের দিকে। আমরা এরপর আছে ফোমো মার্কেটিং। আমার কাছে খুবই খুবই চমৎকার একটা মার্কেটিং পলিসি, এবং আমিও আমার বিভিন্ন বিজনেসের কাস্টমারদের জন্য এটা ইউজ করে থাকি। এইটা আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো মার্কেটার নেই যারা এই মার্কেটিংটা ব্যবহার করে নাই। ঠিক আছে? ফোমো, ফোমো মানে হলো ফিয়ার অফ মিসিং আউট। ফিয়ার অফ মিসিং আউট মানে কোনো কিছু একটা হারিয়ে যাওয়ার ভয়ের উদ্দেশ্যে যে মার্কেটিংটা করা হয়, মানে কোনো কিছু হারিয়ে যাবে আপনার কাছ থেকে, এইটাকে এই ভয় দেখিয়ে যেই মার্কেটিংটা করা হয়। আজই কিনো, আর মাত্র একদিন বাকি, ঠিক আছে, একদিনের পর এই ডিসকাউন্ট আর থাকবে না, 30% ডিসকাউন্ট ফর 3 days, ঠিক আছে। তো এই ধরনের মার্কেটিং গুলো আমরা অনেক দেখছি না, এগুলো হলো সাইকোলজিক্যাল মাইন্ড শিফট করবে আপনাকে, ঠিক আছে। যে আপনি যখন দেখবেন একটা পছন্দের একটা শার্ট, যেটা হয়তো বা এখন কিনলে আপনি 1500 টাকায় পাবেন, বা 3 দিন পরে এটা হয়ে যাবে 3000 টাকা, তখন আপনার মাথায় কি ঘুরবে বলেন তো? ওইটা আপনি কিনবেন, আপনার কেনা উচিত, অথবা আপনি কিনতে চাচ্ছেন, আপনার খুবই পছন্দ হয়েছে একটা শার্ট, আজকে কিনলে 1500, কালকে কিনলে 3000, আপনি কি ওই শার্টটা কালকের জন্য ওয়েট করে রাখবেন? কখনোই না, কখনোই না। তার মানে আপনি আজকেই কিনবেন। এই যে আজকেই কেনার সিদ্ধান্ত নিয়েছেন, এটা কেন নিয়েছেন? কারণ ওই কোম্পানি আপনাকে বলে দিয়েছে, ভাই কালকে কিনলে আপনি এইটা 3000 টাকা দিয়ে কিনতে হবে। তার মানে আপনাকে একটা ভয় তৈরি করছে আপনার মনে, যে ভাই আমার এখানে হারানোর একটা ভয় আছে, তো আমি আজকেই কিনবো। তারপর দেখবেন অনেক জায়গায়, কিছু কিছু জায়গায়, যে আজই রেজিস্ট্রেশন করুন, আর মাত্র 10টা সিট বাকি। দেখছেন না এরকম? জি, অনেক দেখছি। আসলে কি 10টা সিট বাকি থাকে? না, 6 মাস ধরেই বলে 10টা সিট বাকি, আমি দেখছি অনেক। রাইট, তো এইটা একটা ফোমো মার্কেটিং, ঠিক আছে। আবার অনেক ক্ষেত্রে এটা ইয়াও হতে পারে, ট্রু হতে পারে, যাদের আসলে অনেক বেশি ক্রেজ থাকে কোনো একটা রেজিস্ট্রেশন করার জন্য, সেটা হতে পারে, বাট ম্যাক্সিমাম মানুষ ওইটাকে একটা ভয় দেখানোর জন্যই করে। এটা একটা আমি মনে করি মার্কেটিং জগতে খুবই একটা দারুণ একটা ওয়ে, বাট এটা দিয়ে অনেকে মিথ্যা মার্কেটিংও করে, বাট মিথ্যাটা করা উচিত না। আপনি আসলেই করতে পারেন যে না, আপনি 20% ডিসকাউন্ট দিয়েছেন পয়লা বৈশাখ উপলক্ষে। আমি ভাই রিসেন্ট একটা দেখলাম মার্কেটিং, খুব খারাপ লাগলো। সাইবার 71, যেটা আপনি হয়তো চিনেন, তো বাংলাদেশের পপুলার, তারা মার্কেটিং করতেছে যে আর মাত্র 6টা সিট বাকি। এটা প্রায় আমি মনে হয় 1.5 মাস ধরে দেখতেছি। খুব খারাপ লাগছে যে এদের মতো এরাও মিথ্যা বলে। এটাই আর কি। তো এটাকে বলা হয় আপনার ফিয়ার অফ মিসিং আউট। তো এইটাকে আপনি খুব দারুণভাবে অনেকগুলো কোম্পানি ইউজ করছে, যেমন ইওলো প্রত্যেক বছর একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, ওরা 70% পর্যন্ত ডিসকাউন্ট দেয় ওদের ক্লোদিং এর উপরে, ঠিক আছে, অ্যাক্সেসরিজ না, ক্লোদিং আর কি। তো এটা খুবই একটা ভালো জিনিস বা ভালো একটা বিষয়। ওই 70% যেদিন দেয় সেদিন ওদের প্রত্যেকটা আউটলেট একেবারে পুরো ফাঁকা হয়ে যায়, একদম ফাঁকা হয়ে যায়। ইভেন এটার জন্য যে ক্রেজ হয়, আমি একবার গিয়েছিলাম, বুঝতে পারছেন, আমি দেখি যে মানে যে অনেক সময় হয় না যে লুট যেরকম করে, কোনো কিছু পেলে মনে হয় যে লুট করতেছে সবাই, এমন ভাবে মানুষ ওখান থেকে পারচেস করছে আর কি। তো আমি পুরোপুরি হতবাক ছিলাম যে না, মানুষের কাছে নাকি টাকা নাই, তাহলে এরা কারা? ঠিক আছে, তো টাকা আছে, বাট মানুষের কাছে ওই পর্যন্ত যেতে হয় আর কি, ঠিক আছে। টাকা নেওয়ার মতো বুদ্ধি থাকতে হয়, মার্কেটিং জানতে হয়। দেখেন আমার কাছেও কিন্তু আমিও ওই জায়গায় যাওয়ার কোনো দরকার নেই, বাট আমার ইওলোর জিন্স প্যান্ট গুলো ভালো লাগে, আমি প্রায় ওই জিন্স প্যান্ট গুলো পরে থাকি। তো চিন্তা করলাম 70% ডিসকাউন্টে পাবো, আমার কিন্তু জিন্স প্যান্টের কোনো দরকার ছিল না, বাট আমি কেন গিয়েছি, ওই যে 70% ডিসকাউন্ট, হয়তো বা 3000 টাকার একটা প্যান্ট আমি 700-800 টাকা পেয়ে যাব, আমি গেলাম। দেন আমার কোনো প্রয়োজন ছিল না, আমি কিন্তু 3 থেকে 4টা প্যান্ট কিনছি, ঠিক আছে, আমার দরকার নেই, আমার প্যান্ট আছে, বাট ওই যে ফোমো তৈরি করছে আমার মাথায়, ঠিক আছে। তো এরকম ভাবেই মূলত হয় আর কি বিষয়বস্তুগুলো, ঠিক আছে। তো ফোমোর ব্যাপারটা গেল। এরপরে আছে ব্লু ওশেন এবং রেড ওশেন স্ট্র্যাটেজি, এটাও একটা মার্কেটিং স্ট্র্যাটেজি। তো এটা হলো
ওয়ার্ল্ড ওয়াইড খুব বেশি পপুলার, আর আমাদের দেশেও অনেক পপুলার, বাট আমাদের দেশে এই স্ট্র্যাটেজিটা ওইভাবে করে কেউ অ্যাপ্লাই করে, বাট খুব কম করে আর কি। এটা মূলত যারা বিজনেসম্যান তারা এটাকে এটার পার্সপেক্টিভটা নেওয়ার ট্রাই করে আর কি। ঠিক আছে, ধরেন আমরা জাস্ট এই একটা ইমেজ দেখলে এটাকে আপনাকে আমরা খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করতে পারবো আর কি। ঠিক আছে, এটাকে কপি করে নেই, কপি ইমেজ। কপি করে নিয়ে দেখেন, এটা হলো ব্লু ওশান। ওশান মানে হলো মহাসাগর, আপনারা সবাই জানেন। এটা হলো রেড ওশান। দেখেন, ব্লু ওশানের পানিগুলো ব্লু মানে স্বাভাবিক কালারে আছে এবং মাছ কম। দ্যাট মিনস এখানে মাছ রিপ্রেজেন্ট করতেছে আপনার বিজনেসকে। ঠিক আছে, মানে বিজনেস কম, তার মানে এখানে কোনো ঝগড়া হচ্ছে না, একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেসের ক্লাশ হচ্ছে না, খুব ভালোভাবে সবাই বিজনেস করতেছে। মানে কি এটা ভাই প্রতিযোগিতা কম, এটা তো প্রতিযোগিতা কম, রাইট। এখানে দেখেন এটা হলো রেড ওশান, তার মানে একটা বিজনেসের সাথে আরেকটা বিজনেসের ক্ল্যাশ হচ্ছে, একটা বিজনেস আরেকটা বিজনেসের ওনাকে দেখতে পারতেছে না, দেন হিংসা হচ্ছে, অনেক বেশি প্রতিযোগিতা, দেন একজন একজনকে খেয়ে ফেলতেছে, যেরকম ভাবে বড় কোম্পানি ছোট কোম্পানিকে খেয়ে ফেলে। এরকম এক্সাম্পল কি অনেক আছে না পুরো ওয়ার্ল্ড ওয়াইড? জি অনেক আছে। জি, যে বড় কোম্পানির ছায়ার নিচে থেকে ছোট কোম্পানি উঠতে পারতেছে না, ঠিক একই ধরনের কোম্পানি। ঠিক আছে, এরকম একচেটিয়া অথবা মনোপলি বিজনেস কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড অনেক আছে। যেমন মনোপলি বিজনেসের কয়েকটা এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন। গুগল 1 নম্বর মনোপলি বিজনেস, ওদের সাথে সার্চ ইঞ্জিনে কেউ নেই, মানে ওদের আশেপাশে কেউ নেই। ওরা যে একচেটিয়া বিজনেস করতেছে ওদেরকে টেক্কা দেওয়ার মতো বর্তমানে ওদের লাইনে কেউ নেই। ফেসবুকের কথা চিন্তা করেন, সোশ্যাল মিডিয়া জগতে ওদেরকে টপকি উপরে কেউ যাবে এমন কোনো কেউ আছে? টুইটার বলেন, টিকটক বলেন, কেউই নেই। কারণ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম 3টা প্ল্যাটফর্ম মিলে ওরা এত বড়, ওদেরকে ছাড়িয়ে কেউ যাবে নেই। ইউটিউবের কথা চিন্তা করেন, ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, ইউটিউবের সাথে কম্পেয়ার করবেন এমন 2টা নাম বলতে পারবেন আপনি আমাকে? পারবেন না। দেখেন, ওরা সবাই এরকম একচেটিয়া বিজনেস করতেছে, তো যারা করে তারা এরকম ভাবে করতে পারে। বাট এখন আসেন, আমি এটা দিয়ে যেটা বোঝাচ্ছি সেটা হলো, এখানে যখন আপনি একই ধরনের বিজনেস অনেকে করবে, দ্যাট মিনস এটা একটা রেড ওশান স্ট্র্যাটেজি। এইটা হচ্ছে খারাপ তেমন না। আপনি যদি রেড ওশান স্ট্র্যাটেজিতে আপনি টিকে থাকতে পারেন তাহলে অবশ্যই আপনি ভালো, বাট আপনাকে একটু সেফ সাইডে যদি আপনি প্লে করেন, সেফ সাইড প্লে করা মানে হলো আপনি এমন বিজনেস নিয়ে আপনি চিন্তা করবেন, এমন বিজনেস নিয়ে আপনি কাজ করবেন যে বিজনেসে অনেক বেশি মানুষ কাজ করে না। যেমন দেখেন, আমরা যদি অনলাইনে বিজনেস করার চিন্তা করি, মনে করেন আপনারা এখানে আছেন, প্রায় কত মানুষ আছেন আপনারা এখানে? 63-62 মানুষ আছে, মানে যাই হোক আপনারা 50+ মানুষ আছেন। তো আপনাদেরকে যদি আমি এখন বলি, ভাই আপনারা যদি বিজনেস করার অপরচুনিটি পান, আপনাদেরকে আমি 10 লাখ করে টাকা দিব, কি বিজনেস করবেন? ম্যাক্সিমাম মানুষ বলবে হয় ক্লথ নয় ফুড। ঠিক আছে, ম্যাক্সিমাম এই 2টার মধ্যে থাকবে, হয় খাবারের বিজনেস করবে আর না হয় পোশাকের বিজনেস করবে। এর বাইরে ইনোভেটিভ চিন্তা করে খুব কম মানুষ আছে। ঠিক আছে, হয় সে কাপড় নিয়ে বিজনেস করবে, টি শার্ট বিজনেস, 3 পিসের বিজনেস, শাড়ির বিজনেস, এগুলো, অথবা ফুডের কোনো বিজনেস করবে। এর বাইরে যে আরো যে হাজার হাজার বিজনেস আছে এগুলো কিন্তু আমরা চিন্তা করি না। বাট এই 2টা বিজনেসই কিন্তু আপনার রেড ওশানের বিজনেস, প্রচুর কম্পিটিশন আপনার, রাইট? প্রচুর কম্পিটিশন না? অনেক বিষয় আছে। যেমন আপনি চিন্তা করতে পারেন, সবাই তো টি শার্ট বিক্রি করে, আমি টি শার্ট বিক্রি করবো না। আমি টি শার্টের মধ্যে যে ওই যে একটা ইয়া থাকে না, স্টিকার থাকে, টি শার্টের স্টিকার গুলো আমি সেল করি। আসতে পারেন আপনার মাথায়? কারণ টি শার্টের তো স্টিকারের প্রয়োজন হয়। আপনি একটা ডিটিএফ মেশিন নিয়ে আপনি একটা কারখানা দিয়ে দেন, এই যে একজন বললো, ঠিক আছে, আপনার টি শার্ট সেল করার দরকার নেই, আপনি একটা কারখানা দিয়ে দেন। আচ্ছা একটু ওয়েট, হ্যাঁ একটু ওয়েট। হ্যালো, আসসালামু আলাইকুম।
জি 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 হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া, আমি করি ভাইয়া। এখন বিষয় হলো ব্যাস একটু আপনাকে বলতে হচ্ছে, সরি বলতে হচ্ছে, সেটা হলো আমি একটা ক্লাস নিচ্ছিলাম আর কি। আমি তো একটা ক্লাস নিই ডিজিটাল মার্কেটিং এর উপরে, আমি একটা ইনস্টিটিউটে আছি, সেখানে ক্লাস নিচ্ছি। তো আপনার তো এইটা নাম্বার রাইট? আমার ক্লাস শেষ হবে 11টার পরে, তো আমি ক্লাস শেষ করে আপনাকে কল দিই ভাইয়া। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, তো আমি কি বলতেছিলাম জানো, বিজনেস তাই না? তো এই জি দুটা বিজনেসই কিন্তু দেখেন রেড ওশন স্ট্র্যাটেজির বিজনেস। তো আপনি একটু এটা থেকে বের হন, বের হয়ে আপনি সুতার বিজনেস করতে পারেন। এই যে ইয়াটা আসবে, মানে টি শার্ট আসবে, এটা নিয়ে এটার যে সুতা আছে ফেব্রিকের বিজনেস হুম করেন, করতে পারেন আপনি। বাটন গুলো আছে না, বাটন বাটন জি কাফলিং, এগুলোর বিজনেস করেন, এটারও একটা হিউজ মার্কেট আছে, এটা বিজনেস করতে পারেন। তো এরকম আমি জাস্ট একটা দুইটা এক্সাম্পল দিলাম, এরকম হাজারো বিজনেস আছে যেগুলো এখনো আনট্যাপড, যেগুলো অনেকে এখনো চিন্তাই করে না যে এরকম বিজনেস হতে পারে। যেমন সেদিন আমি দেখলাম একটা মানুষ জাস্ট বিজনেস করতেছে একটা খুবই নিশ প্রোডাক্ট নিয়ে। কি নিশ প্রোডাক্ট জানেন? তার বিজনেসের কাজই হলো সে শুধুমাত্র আপনার ওয়াল স্টিকার গুলো আছে না, ওয়াল ওয়াল স্টিকার, স্টিকার ওয়ালে হুম স্টিকার গুলো লাগায়, জি মানে আপনার বিভিন্ন শেডের ইন্টেরিয়র ডিজাইনের যে দোকানগুলো আছে না, ওখানে গেলে আপনি জি পাবেন যে ওয়াল স্টিকার লাগানো যায় গাম দিয়ে। হুম দেখছেন জি আপনারা এগুলো? জাস্ট হ্যাঁ দেখছি উনি এই ওয়াল স্টিকার বিক্রি করে, আর কিচ্ছু না। দেখেন খুবই নিশ একটা প্রোডাক্ট না, তাও আবার অনলাইনে জি এটার পার প্রতিযোগিতা স্কোয়ার কম ফিটে, পার স্কোয়ার ফিটে উনি এটা বিক্রি করতেছে। আরেকজন হুম দেখলাম শুধুমাত্র কাস্টমাইজ চাবির রিং বিক্রি করে, চাবির রিং, তারপর আপনার বিভিন্ন যে কলমদানি, ঠিক আছে, এই ধরনের জিনিসগুলো কাস্টমাইজ ভাবে বিক্রি করে, আর কিচ্ছু না। ঠিক আছে, তো বিজনেসের অনেক ধরন আছে। তো আপনি চিন্তা করতে পারেন এগুলা বিক্রি করে আর কয় টাকা লাভ হয়। ভাই যদি আপনি কাস্টমার ধরতে পারেন, হিউজ পরিমাণ এখানে কিন্তু প্রফিট করা। কারণ একটা টি শার্টে কিন্তু আপনি অনেক বেশি প্রফিট করতে পারবেন না, ম্যাক্সিমাম 30% প্রফিট করতে পারবেন, বাট এই সমস্ত জায়গায় কিন্তু আপনি 80% পর্যন্ত প্রফিট করতে পারেন। ঠিক আছে, এই হলো ব্যাপার। তো যাই হোক, আমি জাস্ট কয়েকটা আইডিয়া দেওয়ার আপনাদেরকে ট্রাই করলাম। হ্যাঁ ভাইয়া। হুম, আসলে তো এই ছিল ব্যাপার। তো এখন আসেন, আমরা আরো কয়েকটা বিষয় আছে আপনাদের, তারা আপনাদের মধ্যে তো আশা করি ব্লু ওশন স্ট্র্যাটেজি, রেড ওশন স্ট্র্যাটেজি নিয়ে কোনো আর মানে প্রবলেম নেই, বুঝতে পেরেছেন? জি না জি বুঝতে পারছি ঠিক আছে, তো এখন আসেন আমরা যদি চলে যাই, আপনারা একটু থাকেন, আজকে হয়তো আমাদের 10 মিনিট আরো এক্সট্রা লাগতে পারে, 10-15 মিনিট। ওকে নো আমার আজকে কোনো নেই, মিটিং নেই, বাট কয়েকটা কল দিতে হবে আর কি। এর পাশে পুশ এবং পুল মার্কেটিং, এটাও খুবই ইন্টারেস্টিং যে কিছু কিছু ক্ষেত্রে আমরা পুশ মার্কেটিং করি, কিছু কিছু ক্ষেত্রে আমরা পুল মার্কেটিং করি। তো কখন পুশ কখন পুল, দেখেন এটা আমরা জাস্ট দুইটা এক্সাম্পল দিয়ে বোঝাবো, খুব ইজিলি বুঝতে পারবেন। 1 নাম্বার এক্সাম্পল যেটা হলো, আপনি অনলাইন বিজনেসের একটা পেজের কথা চিন্তা করেন। ধরেন আমরা এই পেজেই আসি, আমাদের যে পেজটা আছে সেই পেজে আমি আসি, তাহলে আপনি বুঝতে পারবেন। আচ্ছা, আমরা এখানে ছিল, এটা দিয়ে সমস্যা নেই। এই কেসে চলে যাচ্ছে। ওকে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে প্রতিনিয়ত পোস্ট করা হচ্ছে। দ্যাট মিন্স এই যে পোস্টগুলো করতেছি, এগুলো কাদের জন্য করতেছি?
কাস্টমারের জন্য যেন জি। আমার এই পেজে যেই উদ্দেশ্য নিয়ে আমি পেজটা ক্রিয়েট করা অথবা এই যে উদ্দেশ্য নিয়ে আমি পেজে মার্কেটিং করতেছি এই উদ্দেশ্য যেন সফল হয়, যেন কাস্টমাররা আমার এই পোস্টগুলো দেখে। দ্যাট মিনস আমি কি এখানে পুল করতেছি নাকি পুশ করতেছি? এটা তো পুশ করা, পুশ করতেছি, রাইট? রাইট? আমি কাস্টমারের নিউজ ফিডে নিয়ে যাচ্ছি, ভাই তুমি আমার এই পোস্টগুলো দেখো এবং তোমার যদি এই ধরনের সার্ভিস প্রয়োজন হয় তাহলে আমার থেকে এই সার্ভিসটা নিও। কারণ এটা তো আমাদের কোনো প্রোডাক্ট বেস পেজ মানে প্রোডাক্ট বেস বিজনেস না, এটা আমাদের একটা সার্ভিস বিজনেস, এটা একটা কার্গো অ্যান্ড লজিস্টিক বিজনেস। যারা মালয়েশিয়াতে থাকে বাঙালি প্রবাসী তারা যেন তাদের পরিবারের কাছে ওই দেশ থেকে কোনো প্রোডাক্ট পাঠাতে পারে, তাদের একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে আমরা কাজ করতেছি, যার নাম হলো একেএস কার্গো অ্যান্ড লজিস্টিক। এবং এটাকে ডিফাইন করার জন্য আমরা খুব সুন্দর সুন্দর কিছু ইনফোগ্রাফিক, যেটা একটা নির্দিষ্ট কালার টোন মেনটেন করে, একটা ব্র্যান্ড আইডেন্টিটি মেনটেন করে। দেখেন আমাদের ব্র্যান্ড আইডেন্টিটির বাইরে কিন্তু খুব বেশি কালার বা খুব বেশি ডিজাইন কিন্তু নেই, দেখতে পাচ্ছেন? জি, নেই কিন্তু, ঠিক আছে? দ্যাট মিনস আমরা ব্র্যান্ড আইডেন্টিটিকে একটা ভালো একটা রূপ দেওয়ার চেষ্টা করতেছি। এখন আসেন, আমরা কোথায় ছিলাম? এখানে। এটাকে বলে পুশ মার্কেটিং। তাহলে পুল মার্কেটিং কি হবে? ঠিক সিমিলার ভাবে আপনি একটু চিন্তা করেন যে আপনি যখন কোনো একটা শপিং মলে যান, কোনো একটা আউটলেটে যান, কোনো একটা কিছু পারচেজ করার জন্য, তখন কি দোকান আপনার কাছে বাসায় চলে আসে নাকি আপনি যান? আমি যাই দোকানে। আপনি যান। দ্যাট মিনস কি সে আপনাকে পুল করে টেনে নিয়ে গেছে। আপনি বাসায় ছিলেন, আপনি একটা সুপার শপে যাচ্ছেন, আপনি একটা আউটলেটে যাচ্ছেন, আপনি মুদি দোকানে যাচ্ছেন। দ্যাট মিনস কি সে পুল করে, অথবা আপনি যাচ্ছেন, দ্যাট মিনস আপনি পুল মার্কেটিং এর শিকার হচ্ছেন। দ্যাট মিনস আপনি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছেন, আপনি অথবা একটা সুন্দর জিনিস দেখলেন, দোকানে ঢুকলেন, পারচেজ করে চলে আসেন। দ্যাট মিনস এটা হলো পুল মার্কেটিং এর একটা এক্সাম্পল। তো পুশ পুল আশা করি আপনারা বুঝতে পেরেছেন, ঠিক আছে? জি, এখন আসেন, এই তো গেল। এখন আসেন কিছু মার্কেটিং এর জার্গন আছে। জার্গন বলতে বোঝে মার্কেটিং এর কিছু যেমন মনে করেন এই যে ট্যাগলাইন নাকি? জি জি, মার্কেটিং এর জার্গন বলতে ট্যাগলাইন নাকি? ট্যাগলাইন না, যেমন মনে করেন আপনার এই যে ফোমো মার্কেটিং বিষয়টা কি? ফোমো একটা জার্গন, মানে শর্ট লিস্ট করা আর কি, ঠিক আছে? শর্ট লিস্ট না, অ্যাব্রিভিয়েশন, মানে কিছু অ্যাব্রিভিয়েশনের ফুল রূপ আর কি, ঠিক আছে? যেমন আমি যদি একটু মার্কেটিং জার্গনটা এটা আমি যদি চ্যাটজিপিটি কে দেই, দেখবেন। আচ্ছা, চ্যাটজিপিটির উপরে আপনাদের একটা ক্লাস হয়েছে না শর্ট করে? এটা আমি তো হয়েছে, ছিলাম না। চ্যাটজিপিটি নিয়ে ক্লাস হয়েছে। হয়েছে, হ্যাঁ বলতেছে। দেখি আমাকে কি দেয়। যেমন এই যে আমরা কথা বললাম না বিভিন্ন বিষয়, একদম দারুণ প্রশ্ন ভাই। সে আমাকে আগে একটু পাম দিল যে আমি এটা তাকে ভালো কোশ্চেন করেছি। এই যেমন সিটিআর, সিপিসি, ঠিক আছে? তারপরে আপনার সিপিএম, রোয়াস, আরওআই, কনভার্সন, বি2বি, এই যে বি2বি, বি2সি, ডি2সি, ঠিক আছে? এই ধরনের বিষয়বস্তুগুলো কি আপনার মার্কেটিং জার্গন বলা হয় আর কি। বি2বি, বি2সি এগুলো বুঝেন। তারপর মনে করেন মার্কেটিং এর বি2বি, ঠিক আছে? এই বিষয়গুলো লিড মানে বুঝি তো আমরা, তাই না? লিড মানে সম্ভাব্য কাস্টমারের কোনো একটা ইনফরমেশন কালেক্ট করা, এটাকে বলা হয় লিড। কনভার্সন, যখন কেউ তোমার টার্গেট অ্যাকশন সম্পন্ন করে, মানে আপনি যেই টার্গেটে তাকে মার্কেটিং করতেছেন তার জন্য, অথবা তাকে আপনি যে উদ্দেশ্যে মার্কেটিং করতেছেন সেই উদ্দেশ্যটা সফল হয়েছে। ধরেন আপনি মার্কেটিং করতেছেন মানুষকে জানানো, জাস্ট যে আমার একটা প্রোডাক্ট আছে, এই হলো আমার প্রোডাক্ট, এটা হলো আমার ফোন, এই ফোনের নাম হলো XYZ ফোন, এই ফোনটা আমার কাছে বিক্রি হয়, কেউ যদি ফোনটা কিনতে চান আমার সাথে দেখা করতে পারেন অথবা আমার আউটলেটে আসতে পারেন। এইটা জানানোটাই আপনার উদ্দেশ্য। যদি উদ্দেশ্যটা হয় এইটুকুই, তাহলে যতজন মানুষ জানবে অতগুলো কনভার্সন। আর উদ্দেশ্য হয় যদি ফোন পারচেজ করানো, তাহলে যতগুলো পারচেজ হবে তার মানে টার্গেট অ্যাকশন সম্পন্ন হবে, ততগুলো কনভার্সন।
ঠিক আছে, যেমন জি ওয়েবসাইট ভিজিট পারচেজ করে সেটাকে একটা কনভার্সন ধরা হয়, মানে আমরা সাধারণত কনভার্সন বলতে বোঝাই পারচেজ হলে কনভার্সন বোঝাই, ঠিক আছে। দেন এখানে আছে জি সিটিআর। সিটিআর মানে হলো, এটা তো আবার একেবারে মার্কেটিং টার্ম, তারপরে এখানে একটু বোঝানোর ট্রাই করি, এটা আমরা আরো বুঝবো যখন আমরা একেবারে ডিরেক্টলি আমরা অ্যাড ম্যানেজারের ক্লাসে যাব। এটা খুবই একটা ইম্পর্টেন্ট মার্কেটিং জার্গন, অথবা আমাদের মেজারমেন্ট টুলও বলতে পারি। ক্লিক থ্রো রেট, দ্যাট মিনস হলো আমার প্রতি 1000 ইমপ্রেশনে, প্রতি 1000 ইমপ্রেশনে, অথবা এটাকে আমি এইভাবে বলতে পারি কত ইমপ্রেশনে কতটা ক্লিক করলো, তার সাথে 100 গুণ করলে আমার সিটিআর বের হবে। মানে আমার যদি 5000 ইমপ্রেশন থেকে 200 ক্লিক হয় ইনটু 1000, সেটাই হবে আমার সিটিআর, ক্লিক থ্রো রেট। ইমপ্রেশন কত হচ্ছে আর ক্লিক কত হচ্ছে। এখন আবার আপনারা প্রশ্ন করতে পারেন যে স্যার ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে সেটা হলো কেউ যদি আমার ফেসবুক পোস্ট জাস্ট তার ফিডে যায়, তার পড়তে হবে না, দেখতে হবে না, জাস্ট তার ফিডে গেল, মনে করেন সে স্ক্রল করে চলে গেছে, মানে এই পোস্টটা কিন্তু আমি ভালো করে পড়ি নাই, আমি জাস্ট স্ক্রল করে চলে গেলাম, এইটা আমি ভালো করে পড়ি নাই, চলে গেলাম, ঠিক আছে। এই যে না পড়ে চলে গেলাম, এটাই ইমপ্রেশন, এটাই একটা ইমপ্রেশন কাউন্ট করে ফেলবে। জাস্ট 1-2 সেকেন্ড থাকলেই হয়, 1-2 সেকেন্ড থাকলে সেটা একটা ইমপ্রেশন কাউন্ট হয়ে যায়, হয়ে যাবে। ঠিক আছে। তো ইমপ্রেশনের সাথে এই যে আমি এখন এখানে কি কোনো ক্লিক করেছি, একটা ক্লিক না করেছিলাম এখানে, এই যে গ্রুপে জয়েন হলাম, আমি যদি এখানে ক্লিক করি দ্যাট মিন্স একটা ক্লিক হলো, অথবা এই একটা ফটোতে ক্লিক করলাম, এইটাও একটা ক্লিক হয়ে গেল, ঠিক আছে। এই যে ক্লিক করতেছি না, এগুলো এক একটা ইমপ্রেশন কাউন্ট করবে, এগুলো এক একটা ইমপ্রেশন কাউন্ট, সরি এক একটা ক্লিক কাউন্ট করবে। তো আমার ইমপ্রেশন কত আর ক্লিক কত, তো ক্লিক একটাই কাউন্ট করবে, আর ইমপ্রেশন যতবার আপনি দেখবেন ততবার কাউন্ট করবে, ঠিক আছে। এই কারণে ইমপ্রেশন অনেক বেশি হয়। আমরা কোথায় ছিলাম? এখানে সিটিআর। সিটিআর। দেন আছে আরওআই। আরওআই তো আমরা সবাই বুঝি মোটামুটি টুকটাক, যে আপনি কি পরিমাণ ইনভেস্ট করছেন আর কি পরিমাণ রিটার্ন আসছে। আপনি একটা বিজনেস যদি 1 লাখ টাকা ইনভেস্ট করেন, মাসে যদি আপনার রিটার্ন আসে আপনার কত, 2 লাখ টাকা, তার মানে আপনি যে 1000 টাকার অ্যাড খরচে যদি 3000 টাকা সেভ হয়, তাহলে আরওআই হলো 200%। বাট এটা আরওআই তখন অ্যাড খরচ শুধুমাত্র আরওআই বোঝে না, এটা একটু ওদের মিস্টেক আছে, কারণ রোয়াস হলো অ্যাডের খরচ, যেমন রিটার্ন অন অ্যাড স্পেন্ডিং, ROAS, রোয়াস, ঠিক আছে। এখানে এটা দিয়েছে, রোয়াসটা দিয়েছে, রোয়াস মনে হয় দেয় নাই, রোয়াজ দেয় নাই। রোয়াস দেয়নি। তো এটা মূলত ও যে এখানে ইয়েটা দিয়েছে, উদাহরণটা এটা হলো রোয়াসের উদাহরণ, ঠিক আছে। যে 1000 টাকার অ্যাড করে যদি 3000 টাকা সেল হয়, তাহলে আরওআই হবে 200%। বাট আরওআই এটা রোয়াস, আরওআই হলো ফুল বিজনেসে যা ইনভেস্টমেন্ট হয়েছে আপনার, ঠিক আছে। বিজনেস ইনভেস্টমেন্ট তো শুধুমাত্র অ্যাড খরচ না, তাই না? আপনার এমপ্লয়মেন্ট খরচ আছে, আপনার অফিস ভাড়া আছে, আপনার ট্রান্সপোর্টেশন কস্ট আছে, লজিস্টিক কস্ট আছে, আপনার আরো অনেক খরচ আছে। তো সবকিছু মিলেই আপনার আরওআইটা হিসাব করা হয়, যে সবকিছু মিলে কত ইনভেস্ট গেল আর কতটুকু আপনি সেই ইনভেস্ট থেকে রিটার্ন পেলেন, সেটা হলো আরওআই। বাউন্স রেট, ওয়েবসাইটে ঢুকে যদি কেউ কোনো কাজ না করে বের হয়ে যায়, মনে করেন আপনি একটা ওয়েবসাইটে ঢুকলেন, বের হয়ে গেল, দ্যাট মিনস হলো বাউন্স রেট, মানে কন্টেন্ট বা পেজে সমস্যা আছে, কন্টেন্ট যদি ভালো না হয় তখন মানুষ চলে আসে। ইমপ্রেশন, তোমার অ্যাড বা পোস্ট কতবার ইউজারদের স্ক্রিনে দেখানো হয়েছে, দেখেন এই যে যেটা আমি একটু আগে বললাম, যে তোমার অ্যাড বা পোস্ট কতবার ইউজারদের স্ক্রিনে দেখানো হয়েছে জাস্ট। আর ইমপ্রেশন থেকে ক্লিক দেখা মানে ক্লিক না, আপনাকে ক্লিক করতে হবে, ক্লিক যদি আপনি না করেন তাহলে সেটা কিন্তু ক্লিক কাউন্ট হবে না। এরপর দেখতে পাচ্ছেন রিচ, তোমার অ্যাড বা পোস্ট মোট কতজন আলাদা মানুষ দেখবে। দেখেন রিচ আর ইমপ্রেশন মধ্যে পার্থক্য হলো এটাই, ইমপ্রেশন একাধিকবার কাউন্ট করে, ইমপ্রেশন কাউন্ট করে একাধিকবার কাউন্ট করে, মানে আমি যদি 5 বার দেখি 5 বারই কাউন্ট করবে, আর রিচ আমি 5 বার দেখলে একবারই কাউন্ট করবে, কারণ রিচ হলো ইন্ডিভিজুয়াল ইউনিক অ্যাকাউন্ট দিয়ে কাউন্ট করা হয়, এই কারণে রিচ কম হয়, ইমপ্রেশন বেশি হয়। রিচ হলো ইউনিক মানুষ ধরে আর ইমপ্রেশন বারবার গুনে। এই কথাটা বুঝতে পারলেই আপনারা বুঝে যাবেন। এখন আসেন এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট মানে পোস্টের সাথে যে কোনো ভাবে এঙ্গেজ হওয়া, লাইক, পোস্ট, কমেন্ট, শেয়ার, শেপ অথবা ক্লিক, যে কোনো কিছু। পোস্ট বা অ্যাডের সাথে মানুষ কিভাবে মিথস্ক্রিয়া করে, অথবা পোস্ট বা
এটার সাথে মানুষ কিভাবে রিয়্যাক্ট করে, সেটি হলো এঙ্গেজমেন্ট। ফানেল নিয়ে আমরা এখন কথা বলবো না, ফানেল নিয়ে আমাদের একটা সম্পূর্ণ ক্লাস আছে, তো ক্লাসে আমরা কথা বলবো। ফানেল এখানে মূলত 4টে স্টেজ ধরা হয়েছে এইটা ফানেল অনুযায়ী AIDA, তো এটা নিয়ে আমরা কথা বলবো, তো আপাতত এটা স্কিপ করি। CPA কস্ট পার অ্যাকুইজিশন, মানে একজন কাস্টমার অর্জন করতে তোমাকে কত টাকা খরচ করতে হয়, এটা বলে CPA অথবা CAC, কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অথবা কস্ট পার অ্যাকুইজিশন, একই কথা। কোল্ড অডিয়েন্স দ্বারা বোঝানো হলো যে অডিয়েন্সটা তোমার প্রোডাক্ট পারচেজ করার জন্য এখনো প্রস্তুত না, অথবা তোমার প্রোডাক্টের প্রতি এখনো সে পরিচিত হয়নি, ঠিক আছে। তো এমন যদি হয় তাহলে সেই অডিয়েন্সকে বলা হয় কোল্ড অডিয়েন্স। রিটার্গেটিং, আমি একবার একজন মানুষকে টার্গেট করে আমি একটা অ্যাড দেখালাম, আমি যদি আবার তাকে অ্যাড দেখাই তখন সেটা হবে রিটার্গেটিং। যেসব মানুষ তোমার ওয়েবসাইট বা অ্যাড আগে দেখেছে তাদেরকে আবার অ্যাড দেখানো, এটাকে বলা হয় রিটার্গেটিং। লোকেলাইজ, তোমার এক্সিস্টিং কোনো কাস্টমারের মতো একই ধরনের নিউ কাস্টমার খুঁজে বের করা। যেমন মনে করেন আপনি একজন কাস্টমার যিনি আম খেতে ভালোবাসেন, এখন আপনাকে আমি টার্গেট করলাম, বাট আপনার আরেকজন বন্ধু আছে সেও আম খেতে ভালোবাসে, বাট আমি তাকে টার্গেট করলাম না। যদি এরকম হয় তাহলে আপনাকে টার্গেট করলাম সেটা সত্য, বাট আমি যদি তাকেও টার্গেট করতে চাই তখন আমি দিয়ে দেবো লোকেলাইজ অডিয়েন্স, তাহলে অ্যাড আপনার কাছেও যাবে তার কাছেও যাবে। অর্গানিক রিচ, কোনো টাকা খরচ করা ছাড়া আমার পোস্ট মানুষের কাছে যাবে, সেটি হলো অর্গানিক রিচ। আর পেজ রিচ মানে বুস্ট অথবা প্রমোট করে আমি যদি মানুষের কাছে নিয়ে যাই। ল্যান্ডিং পেজ, ওয়েবসাইটের সেই স্পেশাল পেজ যেখানে ইউজার ক্লিক করার পর পৌঁছে, অথবা নির্দিষ্ট এক পেজের ওয়েবসাইটকে ল্যান্ডিং পেজ বলে। অপ্ট ইন, ইউজার নিজের ইচ্ছে তোমাকে তার তথ্য দিবে। অপশনাল ইন, এটা আমি আগে দেখি নেই, এই অপশনটা এটা কি বোঝায় এটা আমি জানিও না। এখানে বলছে ইউজার নিজের ইচ্ছে তোমার তার তথ্য দিবে, ইমেল ও ফোন নাম্বার, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। কল টু অ্যাকশন, সিটি যেটা আমরা আগে জেনেছি পেজের মধ্যে থাকে, বাই নাও, লার্ন মোর, সাইন আপ, অর্ডার নাও, সেন্ড মেসেজ, সেন্ড হোয়াটসঅ্যাপ, এই ধরনের কল টু অ্যাকশন আমরা আগে পরে অনেক দেখেছি, ঠিক আছে। তো এরকম আরো অনেক মার্কেটিং জার্গন আছে, তো আমরা তো জাস্ট এখানে 18 দেখলাম, আরো অনেক আছে, এগুলো আমাদের ক্লাসের মধ্যে আস্তে আস্তে করে আমরা জানতে পারবো, ঠিক আছে। মার্কেটিং জার্গনগুলো হচ্ছে মার্কেটিং দুনিয়া শর্টকাট ভাষা। তো কমিউনিকেশন, এটা হলো আমরা যারা যখন মার্কেটিং এর দুনিয়া খুব বেশি এস্টাবলিশ হয়ে যাব তখন আমরা এরকম এক্সপ্লেইন ভাষায় কথা বলার দরকার নেই। আমরা যদি বলে দিই কাউকে রিটার্গেটিং, তার মানে সে বুঝে ফেলবে যে আমি তাকে এইটা করতে বলেছি। আমি যদি কাউকে বলি এঙ্গেজমেন্ট, তার মানে সে বুঝবে যে এইটা দ্বারা এইটা বোঝায়। এই কারণে এই জার্গন অথবা শর্ট ফর্মগুলো আমাদের জানা দরকার। এটি এখানে বলে দেখেন, মার্কেটিং জার্গনগুলো হচ্ছে মার্কেটিং দুনিয়ার শর্টকাট ভাষা। ঠিকভাবে বুঝতে পারে তুমি কমিউনিকেশন, ক্যাম্পেইন প্ল্যানিং, ক্লায়েন্ট হ্যান্ডেলিং সবকিছুতে 10 গুণ বেশি প্রো হয়ে যাবে। তো এখানে জাস্ট 18 দিয়েছে, আরো অনেক আছে এরকম টার্ম, তো এগুলো আস্তে আস্তে করে আমাদের শিখতে। যেমন বিএম, বিজনেস ম্যানেজারকে আমরা বিএম বলে থাকি, ঠিক আছে। জি, এরকম আরো অনেক কিছু আছে। তো এখানে জাস্ট আমি র্যান্ডমলি ChatGPT কে প্রশ্ন করলাম, সে আমাকে 18টা এরকম জার্গন দিল। আরো অনেক জার্গন আছে যেগুলো আমরা আস্তে আস্তে করে জানবো। তো আজকের ক্লাসটা খুবই ইনফরমেটিভ ক্লাস ছিল, আশা করি আপনারা এনজয় করেছেন এবং আপনারা ক্লাসটা একটু আবার করবেন, ঠিক আছে, কারণ ক্লাসটা খুবই খুবই ইনফরমেশনে ভরপুর ছিল। তো ইনফরমেশনগুলো যদি আবার একটু রিক্যাপ করেন, এগুলো আপনাদের এই থিওরিগুলো আপনাদের প্র্যাকটিক্যালে অনেক কাজে লাগবে। প্র্যাকটিক্যাল করতে গেলে আমি এই টার্মগুলো অনেক ইউজ করবো, তখন আপনারা খুব ইজিলি এগুলোর সাথে রিলেট করতে পারবেন। তো আজকের জন্য আমাদের ক্লাস এইটুকুই ছিল। যদি কারো কোনো কোশ্চেন থাকে কোশ্চেন নিব, যদিও অনেকটা সময় শেষ। ভাইয়া, আপনি বলেন। ROI যেটা বলছিলেন, এটা কি মান্থলি বেসিসে হিসাব করা হয় নাকি ডেইলি বেসিসে, কিভাবে? এইটা আপনি যেভাবে করবেন সেভাবেই, ঠিক আছে। আপনি যদি চান ডেইলি করতে ডেইলিও করতে পারেন, বাট এটা সাধারণত সবাই মান্থলি করে, ঠিক আছে। মান্থলি সেটা বিজনেসে মান্থলি করে, এবং তার পাশাপাশি যেটা করে সেটা হলো আপনার কোয়ার্টারলি করে, ঠিক আছে। কারণ পৃথিবীতে 4টা কোয়ার্টারে আমরা একটা ইয়ারকে ভাগ করি। যেমন এখন আমরা আছি 3rd কোয়ার্টারে, খুব সম্ভবত সেকেন্ড কোয়ার্টারে 3 মাস করে একটা কোয়ার্টার ধরা হয়, ঠিক আছে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 1 কোয়ার্টার, এপ্রিল, মে, জুন 1 কোয়ার্টার, জুলাই,
আগস্ট সেপ্টেম্বর এক কোয়ার্টার, অক্টোবর নভেম্বর ডিসেম্বর এক কোয়ার্টার। তো আমরা এখন সেকেন্ড কোয়ার্টারে এখন আসি। প্রত্যেকটা বিজনেস এরকম কোয়ার্টার ওয়াইজ তারা হিসেব করে যে Q1 আমার কেমন গেল, Q2 কেমন গেল। যেমন লাস্ট ইয়ার 2024-এ বাংলাদেশের প্রত্যেকটা বিজনেসের Q3 খুব খারাপ গিয়েছে। তার একমাত্র রিজন কি জানেন? সরকার চেঞ্জ। ঠিক আছে, ওই চেঞ্জে প্রত্যেকটা বিজনেসের অবস্থা খুবই খারাপ গিয়েছে, এবং যারা অনলাইন বিজনেস করে তাদের অবস্থা খুবই খারাপ গিয়েছে, খুবই খারাপ গেছে, রাইট। ঠিক আছে, কারণ ইন্টারনেট নাই, প্রায় 12 থেকে 15 দিন ইন্টারনেট ডাউন ছিল। 5 দিন তো ইন্টারনেট ছিল না, একদম নাই, আর 12 থেকে 15 দিন এক ইন্টারনেট ডাউন ছিল। তো এই কারণে এই ব্যাপারগুলো হয়েছিল আর কি, ঠিক আছে। তো যাই হোক, এই হলো ব্যাপার। তো এরকম ভাবে Q1, Q2, Q4 হিসাবে অনেকে এরকম ভাবে টার্ম অনুযায়ী করে। তো যাদের বিজনেস একটু বড় তারা এগুলো ইউজ করে থাকে আর কি। এগুলো এক একটা মার্কেটিং জার্গন আর কি, অথবা এটাকে মার্কেটিং জার্গন না বলে বিজনেস জার্গন বলা যেতে পারে। জি, বুঝতে পারছি। সিটিআর তো ভাই ক্লিক থ্রু রেট, তাই না? এটা কি ভাই 1000-এর মধ্যে না 100-এর মধ্যে? ক্লিক থ্রু রেট 100-এর মধ্যে কতজন ইমপ্রেশন বাই কত ক্লিক, ইমপ্রেশন যাবে নিচে, উপরে যাবে ক্লিক, আর তাকে আপনি 100 দিয়ে গুণ করবেন। সিটিআর যত বেশি হবে তার মানে অ্যাডটা খুব ভালো পারফর্ম করতেছে। অবশ্যই যত ভালো হবে সিটিআর তত অ্যাড ভালো। তো এটাকে যেহেতু 100 দিয়ে করা হয় তার মানে এটা পার্সেন্টেজ আকারে আসে। তো সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে 3%-এর উপরে গেলেই আপনার একটা ভালো কনভার্সন। আচ্ছা, 3 থেকে 4%। ওকে, থ্যাংক ইউ। ওকে, এনামুল হক আপনি বলেন। আবিদ হাসান আপনি বলেন। তাসনিম আলম আপনি বলেন। আপনারা তিনজনের কেউ আমাকে শুনতে পাচ্ছেন না? ও অফ করা, ও আচ্ছা আচ্ছা, অফ করা, সরি। আমি ভাবছি ওই মাহমুদ ভাই বলতেছে, তো আমি মনে হয় এটা ফোন করে দিয়েছি, সরি। এনামুল হক ভাই আপনি এখন বলেন। অন করে দিয়েছি। আবিদ হাসান ভাই, তাসনিম আলম আপনি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, শোনা যাচ্ছে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া আমি জানতে চাচ্ছিলাম যে ইমপ্রেশনটা আমাদের বিজনেসে, মানে আমরা যখন অ্যাড রান করি তখন ইমপ্রেশনের ভূমিকাটা কি থাকে আর রিচের ভূমিকাটা কি থাকে, মানে কোনটা আমাদের জন্য বেশি, মানে কোনটাকে আমরা বেশি গুরুত্ব দিব আর কি? দুইটাকেই গুরুত্ব দিবেন। ইমপ্রেশনটা শুধুমাত্র ইমপ্রেশন দেখে আমাদের কিছু হয় না, ইমপ্রেশনটা আমাদের প্রয়োজন হয় ক্লিক থ্রু রেটটা বের করার জন্য, ঠিক আছে, ওকে। আর এটা অ্যাডের ক্ষেত্রে আমরা ক্লিক থ্রু রেট অটোমেটিক্যালি আমাদের একটা ম্যাট্রিক থাকে, ওখান থেকে আমি ইজিলি পেয়ে যাই। আর রিচটা এখানে গুরুত্বপূর্ণ, যেহেতু এটা একটা ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, যখন আমরা হচ্ছে যে বুকিং বা অ্যাড রান করি তখন তো হচ্ছে ভিও কানেক্ট হয়। মানে আমি এর আগে যখন এজেন্সি দিয়ে আমার পেজের অ্যাড রান করেছিলাম, তো ওরা আমাকে বলছে যে আপনার পেজে তো অনেক রিচ হচ্ছে, তো মানে অনেক ভালোই রিচ দেখায়, শো করে, বলে ইমপ্রেশন অনেক ভালো যাচ্ছে, কিন্তু কমেন্ট কিছুই আসে না, যে শুধু ইমপ্রেশন বাড়তেছে, রিচ বাড়তেছে, এটা শোটা উনি আমাকে দেখাচ্ছে। আচ্ছা, তো এটা কি কোনো সেটিং কিছু বা নাকি হচ্ছে এটা ইমপ্রেশন আর রিচ কিন্তু আপনাদের মূল বিষয় না, ঠিক আছে। এই দুইটা হলো প্রাথমিক ব্যাপার। দেন আপনাকে দেখতে হবে আপনার যদি সেটা একটা সেলস ক্যাম্পেইন হয় তাহলে আপনার পারচেজ আসতেছে কিনা, অ্যাড টু কার্ট আসতেছে কিনা, যদি সেটা একটা এনগেজমেন্ট ক্যাম্পেইন হয় তাহলে আপনার মেসেজ আসতেছে কিনা। হ্যালো, জি আপু বলেন। হ্যালো, জি আপনাকে শুনতে পাচ্ছি, বলেন। ভাইয়া আমি অ্যানসারটা শুনতে পারিনি, আমি আপনার অ্যানসারটা শুনতে পারিনি, কথা কেটে কেটে। আমি বললাম একটা অ্যাডের মূল পার্সপেক্টিভ কিন্তু শুধুমাত্র আপনার
রিচ অথবা ইমপ্রেশনের উপরই ডিফাইন করে না, আরো অনেকগুলো ফ্যাক্টর আছে। যেমন সেটা যদি আপনার সেলস ক্যাম্পেইন হয়, যেমন আপনি যে কোশ্চেনটা করেছেন আপু, যে আজকের ক্লাসের না, ঠিক আছে, তারপরে অ্যান্সার দিচ্ছি কারণ এখানে অনেকেই সেই বিষয়গুলো বুঝতে পারবে না, তারপরে বলতেছি যেহেতু আপনি কোশ্চেনটা করেই ফেললেন। তো এগুলো ডিপেন্ড করে আপনি কোন অবজেক্টিভে আপনি মূলত ক্যাম্পেইনটা করতেছেন। যদি সেটা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইনে হয় তাহলে আপনাকে দেখতে হবে মেসেজ অথবা পোস্ট এঙ্গেজমেন্ট ভালো হচ্ছে কিনা। যদি সেটা ব্র্যান্ড অ্যাওয়ারনেস হয় তাহলে শুধুমাত্র রিচ হলেই হবে। যদি সেটা ট্রাফিক ক্যাম্পেইন হয় তাহলে আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক আসতেছে কিনা। যদি সেটা লিড জেনারেশন ক্যাম্পেইন হয় তাহলে আপনি লিড ভালো পাচ্ছেন কিনা। যদি সেটা সেলস ক্যাম্পেইন হয় তাহলে সেটা আপনি ভালো সেলস পাচ্ছেন কি। এটাও এন্ডপটা দিয়ে আপনাকে দেখতে হবে, শুধু রিচ আর ইমপ্রেশনই না, সবকিছু দেখতে হবে। ঠিক আছে, ওকে। এরপরে কোশ্চেন ছিল একটা। জি বলেন। আচ্ছা, আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং দেখালেন শুরুতে, তো আমাদের ফেসবুকে যেরকম আমাদের একটা পেজ খুলি বিজনেসের জন্য, তো ইনস্টাগ্রামে কি ওরকম আলাদাভাবে পেজ খুলতে হয় নাকি জাস্ট নরমাল আইডি? না না না, আইডিটাকেই জাস্ট আপনি সুইচ করবেন, বিজনেস মোডে নিতে হবে। ও, আইডিটা বিজনেস মোডে নেব, ঠিক তাই তো? জি, ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, হাসনাত রহমান হিমেল, আপনি বলেন। হ্যালো হিমেল ভাইয়া। হাসনাত রহমান হিমেল ভাইয়া বলেন। স্যার ওনার মাইক্রোফোনে মেসেজ দিতেছে স্যার আমার। আচ্ছা ঠিক আছে, ওয়েট। সিপিএমটা নিয়ে যদি একটু ডিসক্রাইব করতেন, আর ডিফারেন্স বিটুইন সিপিএম এন্ড সিটিআর। আমার মাইকটা প্রনাউন্সিয়েশন সিপিএম নিয়ে যদি একটু, ঠিক আছে। সিপিএম মানে হলো ক্লিক পার 1000 ইমপ্রেশন, ঠিক আছে, মানে 1000 ইমপ্রেশনের বিপরীতে আপনার কেমন ক্লিক আসতেছে, এটাকে বলে সিপিএম। আর সিটিআর হলো আপনার 1000 দরকার নেই, কত ইমপ্রেশনে কত ক্লিক আসতেছে এবং তার সাথে 100 গুণ, এটাই হলো পার্থক্য, আর কিছু না, ঠিক আছে। ওকে, এরপরে কে আছেন? এমডি দীপ, আপনি বলেন। হ্যালো হ্যালো, জি আচ্ছা ভাইয়া, আমার কথাটা হচ্ছে কি, আমার যে ইনস্টাগ্রাম আর হচ্ছে ফেসবুক, এই দুইটাই তো আপনার হচ্ছে আলাদা আলাদা বুস্ট করতে হয়, যদি আমি আর কি দুইটাই যদি মার্কেটিং করতে চাই দুইটা অ্যাপেই। হ্যালো, আপনার ক্লিয়ার না ভাইয়া। আচ্ছা আচ্ছা, এবার শুনতে পারতেছেন? হ্যালো, জি বলেন। ইনস্টাগ্রাম আর ফেসবুক এই দুইটা তো আলাদা আলাদা প্ল্যাটফর্ম মার্কেটিং এর জন্য। তো এই দুইটা যদি আপনি যে বললেন যে এটা ইনস্টাগ্রামের সাথে ফেসবুক কানেক্ট করা যায়, ওই ক্ষেত্রে কি আমি দুইটাকে আলাদা আলাদা ইয়ে করতে হবে, মানে পোস্ট করতে হবে, নাকি শুধু একসাথেও করা ফেসবুক যায়, করলে আলাদাও করা যায়, একসাথেও করা যায়, একসাথে আলাদাও করা করা যায়। যায়? মানে আমি সেম আর কি আমি সেম ডলার দিয়া আমি ফেসবুকে শুধু আমি ফেসবুকে যদি আমি বুস্ট করি, সাথে সাথে আমার ইনস্টাগ্রামে হয়ে যেতেছে। একসাথেও করা যায়, আলাদাও করা যায়, সেটা আমরা এখনো তো সেই জায়গায় যাইনি ভাই, আমাদের সামনের ক্লাসে এগুলো সব দেখতে পারবো। ও ও, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এরপরে আছেন হলো শামসুল আরেফিন, আপনি বলেন।
আসসালামু আলাইকুম। জি মেন্টর, আমার একটা কোয়েরি ছিল, সেটা হচ্ছে যে আমরা যে পোস্টগুলো দেই, পোস্টগুলো ফেসবুক কিংবা ইনস্টাগ্রামে অল্টারনেট টেক্সট একটা অপশন থাকে, যেটা হচ্ছে ছবিতে ক্লিক করে এডিট অপশনে গিয়ে আমরা যাই, এটা হচ্ছে এসইওর জন্য। তো আমার কাছে একটা কোয়েরি যেটা ছিল যে নর্মালি ধরেন এই অল্টারনেট টেক্সটে অনেক সময় আমরা ক্যাপশন যেটা থাকে হ্যাশট্যাগ সহ পুরোটা যদি দিয়ে দেই, কিংবা আবার অনেক সময় তো অটো জেনারেট হয়, ওটা বাদ দিয়ে ধরেন আমি ক্যাপশন সহ পুরো জিনিসটা দিয়ে দিলাম, বাট এটা কি এসইওর জন্য সবচেয়ে ভালো প্র্যাকটিস হয়, নাকি আমি যদি শুধু ক্যাপশন গুলো বেছে বেছে কিছু পয়েন্ট আকারে যদি অল্টারনেট টেক্সট হিসেবে দেই তাহলে সেটা বেটার হয়? মানে এসইওর জন্য হলে কোন অল্টারনেট টেক্সটটা সবচেয়ে ভালো কাজ করে, যদি এটা একটু বলতেন। আমার এক্সপিরিয়েন্স বলে আপনি যদি আলাদা আলাদা দেন পয়েন্ট আকারে, ওইটা আমার ক্ষেত্রে এখন পর্যন্ত ভালো কাজ করছে। ঠিক আছে, ডিপেন্ড করে ভাই, এটা মানে একেবারে ফিক্সড আমি কেন কেউই বলতে পারবে না যে এটা আসলে কোনটা ভালো কাজ করে। ডিপেন্ড করে, বুঝতে পারছেন? এক একটা কন্টেন্ট, এক একটা নিশ এর উপর বেস করে ডিপেন্ড করে। বাট আপনি আলাদা আলাদা করে ওই পয়েন্ট আকারে দিয়ে দেখেন, ওইটা হয়তো বা ভালো করবে আর কি। আমার ওইটাই ভালো করেছে এখন পর্যন্ত যে কোনো নিশে। ঠিক আছে ভাই? থ্যাংক ইউ ভাই। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আজকের ক্লাসটা আপনারা সম্পূর্ণ করেছেন এবং এই ক্লাসটা তো হ্যাঁ শেষ। তো আর তো কারো কোশ্চেন নেই, তো এই কারণে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আপনারা হ্যাঁ বলেন। এক মিনিট শেষ করে দেবো। সেটা হলো আমি বলছিলাম মনে হয় গত ক্লাসে, ভাইকে চলে গেছেন না? আচ্ছা বলেন। গত ক্লাসে বলছিলাম যে আমার একটা টিম তৈরি করতে চাচ্ছিলাম, আমাকে একটা সাজেশন দিবেন এবং সরাসরি টিম দিয়ে দিবেন। টিম ভাইয়া আমি দিলে সেটা ভালো হবে না। আপনি দিবেন, আমি তারপরে সিলেক্ট করে নেব। একটা আইডিয়া দিবেন বা একটা দিতে পারেন। আপনি আমাদের যেটা আছে গ্রুপ আছে না, আমি গ্রুপে পোস্ট করছি। আমি আপনাদের যে রিসেন্ট কিছু গ্রুপ আছে সেগুলোতে পোস্ট করছি, বাট আমার পোস্ট করে নাই, অ্যাপ্রুভ করে নাই। আচ্ছা, অ্যাপ্রুভ আমি করে দিচ্ছি, দাঁড়ান। আমি মনে হয় সাকসেস স্টোরি না ইউআইলেভের, সেটাতে পোস্ট করছি। এখনো ওই গ্রুপে যাওয়ার দরকার নেই। আপনি হলো আমাদের যেটা গ্রুপ আছে না, কোনটা ভাইয়া? আমাদের যেটা গ্রুপ, যেটা এই গ্রুপ না? আচ্ছা হ্যাঁ আচ্ছা, এই গ্রুপে পোস্ট করেন। হ্যাঁ, এই গ্রুপে পোস্ট করলে আমি সেটা অ্যাড করে দিচ্ছি। আচ্ছা, মূলত আমার ভাই এই ওয়েবসাইট নেওয়া আছে, একটা ওয়েবসাইটও রান করতে চাচ্ছি, পাশাপাশি অফিসও আছে। এখন শুধু একটা টিম দরকার। ভালো একটা টিম হলে আশা করি সবই করা যাবে ইনশাআল্লাহ। ইনভেস্টমেন্টও রেডি। আমাদের এই গ্রুপে করেন, এই গ্রুপ থেকে আশা করি কেউ আপনাকে অনেকে করবে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই। ভিডিও এডিটর লাগলে ভাই আসি। ঠিক আছে, এই তো আপনি একজন। আচ্ছা ঠিক আছে, আমি পোস্ট দিবনি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।